রাষ্ট্রগুলাকে যদি আপনি বিভিন্ন লয়্যালটির বেসিসে বা অ্যালাইনমেন্টের বেসিসে ভাগাভাগি করেন, তো দেখবেন যে এখানে জাপান আছে, এখানে কোরিয়া আছে, মানে দক্ষিণ কোরিয়া আছে, এখানে ফিলিপিন্স আছে, এরা কিন্তু আমেরিকার ট্রিটি অ্যালাই, অর্থাৎ এরা আমেরিকার সাথে কিন্তু চুক্তিবদ্ধভাবে তারা আমেরিকান মানে বন্ধু রাষ্ট্র। আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো রাষ্ট্রগুলো তারা কিন্তু আমেরিকার সাথে কোনো চুক্তিবদ্ধ রাষ্ট্র না, এবং তারা খুব মানে ইন রেয়ার কেস তারা হচ্ছে আমেরিকার পক্ষ নিবে যদি চায়নার সাথে কোনো সমস্যা হয়। ইসরায়েলের হাইফা পোর্ট এবং ইসরায়েলের এলিয়ার যে পোর্ট, এই দুইটা পোর্টে কিন্তু হুতি এবং অন্যান্য অ্যাক্টরসে হামলা করার কারণে এই পোর্টে কিন্তু মেজর মানে মূলভাবে অনেক জাহাজ ভিড়তে পারছে না। তাহলে জাহাজগুলা কোথায় যাচ্ছে? আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই জাহাজের বেশিরভাগ গুলাই কিন্তু তুরস্কে যাচ্ছে। 2030 সালের মধ্যে চায়না যদি দখল করতে পারে, এইখানে চায়নার অ্যাডভান্টেজটা কেন বলছি, উইন্ডোটা কেন বলছি, কারণ এই সময়ের মধ্যে চাইনিজ নৌবাহিনী আমেরিকান নৌবাহিনীর তুলনায় অতিরিক্ত বেশি শক্তিশালী অবস্থায় থাকবে। আমাদের জন্য কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ড কিন্তু কোনো বেনিফিশিয়াল জিনিস না। শেখ মুজিবুর রহমানের টাইমে বা জিয়াউর রহমানের টাইমে যদি যে বড় বড় সাকসেস গুলো এসেছে সেগুলো যদি আমরা দেখি, তার বেসিসও কিন্তু এই বাইপোলার অর্ডার। আমরা যদি চিন্তা করি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের, যদি আমরা নিকট ভবিষ্যৎ চিন্তা করি, পূর্বের যে কোনো সময়ের তুলনায় এখন কি অনেক বেশি শক্তিশালী কিনা আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতিতে? অতিরিক্ত শক্তিশালী কিনা সেটা আই থিঙ্ক একটু ডিফিকাল্ট টু সে। কারণ হচ্ছে যে হ্যাঁ, ডক্টর ইউনূসের ইমেজের কারণে বা তার একটা আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা আছে সেটার কারণে বাংলাদেশ একটা ভালো জায়গায় আছে লিডারশিপের রোল যদি আমরা চিন্তা করি। কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা যে বেসিক যে জিনিসগুলো কনসিডার করি, ধরেন আপনার হচ্ছে রাষ্ট্রের সার্বিক ক্ষমতা কিংবা তার অফেন্সিভ মিলিটারি ক্যাপাবিলিটি, অর্থাৎ আক্রমণাত্মক বা ডিফেন্সিভ যে মিলিটারি ক্যাপাবিলিটি সেটা আছে কিনা, অর্থনৈতিক অবস্থা কি, তার ইনস্টিটিউশনস গুলা কতটা শক্তিশালী, বা ইনস্টিটিউশনস বা যে সংস্থাগুলো আছে তাদের স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার যে ক্যাপাবিলিটিটা, এই সব ক্ষেত্রে দেখলে কিন্তু খুব মোটা দাগে যে মেজর কোনো পরিবর্তন হয়েছে এখনো পর্যন্ত সেটা হয়নি আর কি। এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল যে সব যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে আমরা রাষ্ট্রীয় প্রত্যেকটি ইনস্টিটিউশনসকে আমরা রিফর্ম করার চেষ্টা করেছি, পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা এই ক্ষেত্রে যদি রিফর্ম একটা কমিশন হতো বা একটা রিফর্মের কাজ করা যেত তাহলে হয়তো সেটা খুব ভালো হতো। সোফার এখনো পর্যন্ত ওই ধরনের কিছু আমরা দেখিনি, হুইচ ইজ মানে আনফরচুনেট একটা সিচুয়েশন। বাট এটা হলে কি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কোনো ব্যর্থতার প্রশ্ন আসার আগে প্রথম কথা হচ্ছে আমাদের ইনস্টিটিউশন গুলো স্ট্রং হতো। গত 17 বছর ধরে আমরা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে পরিবর্তন বা যে জিনিসগুলো দেখেছি বা যেগুলো আমরা কি বলে যে গ্রহণযোগ্যতা যেগুলোর আমাদের কাছে ছিল না, সেই সব ক্ষেত্রে হয়তো পরিবর্তনটা আসতো যদি আমরা এই ইনিশিয়েটিভ গুলা নিতাম। কিন্তু আনফরচুনেটলি এই দুইটা খুব কোর জায়গাতে আপনার হচ্ছে মেজর কোনো চেঞ্জেস আমরা দেখিনি আর কি। আমরা যদি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ এবং ভারতের যে কূটনীতি এটা যদি আমরা দেখি, তো এই জায়গাটাতে আমরা দেখতে পাই যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক মানে নিকট ইতিহাসের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে। এবং এই জায়গা থেকে বাংলাদেশ এবং ভারত উভয়ই বিভিন্ন ধরনের কূটনৈতিক কৌশল নিচ্ছে এবং তাদের অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশ এবং ভারত উভয়ে যে কূটনৈতিক কৌশলগুলো নিল, সেই জায়গা থেকে আমরা যদি এটা বলা যায় কিনা যে বাংলাদেশ এখানে ভারতের তুলনায় বেশি সফল কূটনৈতিক কৌশলগুলোর ক্ষেত্রে? বাংলাদেশ ভারতের তুলনায় কূটনৈতিক কৌশলগুলোর ক্ষেত্রে খুব সফল এটা আমি বলবো না, কারণ কূটনৈতিক সফলতা দেখলে আপনি হচ্ছে আপনার ইনস্টিটিউশনস গুলো ঠিকভাবে ফাংশন করছে কিনা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম এর উপর ভিত্তি করে আপনি বলবেন যে কূটনৈতিক কৌশলগুলো সফল কিনা। যদি ব্যক্তি ইউনুস বা বাংলাদেশ অ্যাজ এ স্টেট হিসাবে আমরা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে হয়তো বাংলাদেশ ভারতীয় এত প্রভাবশালী একটা পররাষ্ট্র নীতির এগেনস্টে বা পররাষ্ট্র নীতির কূটকৌশলের বিরুদ্ধে বাংলাদেশ হয়তো ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়ে গিয়েছে বা সে হয়তো তার স্বাধীনভাবে একটা ডিসিশন নিতে পারছে। এটার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা হচ্ছে বাংলাদেশের সরকারের ইনস্টিটিউশন গুলো কতটা জড়িত এটা নিয়ে আমার একটু বড় রকমের ডাউট আছে। কিন্তু যদি বলেন যে ধরেন ফর এক্সাম্পল যে আমরা যখন 5ই আগস্টের পরে আমাদের মাইনরিটি কমিউনিটির উপর যখন কিছু হামলা হয়েছে বা কিছু ইনস্টিগেটেড হামলা করা হয়েছে, এইগুলার কম্বিনেশন যখন আমরা দেখলাম যে ইন্ডিয়া থেকে একটা ম্যাসিভ ডিসইনফরমেশন একটা ক্যাম্পেইন চলছে বাংলাদেশের বিরুদ্ধে, এই সময় কিন্তু ইন্ডিয়াতে একটা টুইটারে একটা হ্যান্ডেল ওপেন হলো যে হিন্দু খাত্রে মেহে, অর্থাৎ হিন্দুজ আর নট সেফ ইন বাংলাদেশ। এইটার এগেনস্টে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করেনি, কিংবা বাংলাদেশের ইনস্টিটিউশনস গুলা কিন্তু কোঅর্ডিনেটেড এই যে বাংলাদেশের উপরে যে কোঅর্ডিনেটেড একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন, এইটার এগেনস্টে কিন্তু বাংলাদেশের ইনস্টিটিউশনস গুলা যতটা না কাজ করেছে তার থেকে বেশি ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে, যারা টুইটার থেকে শুরু করে মানে এক্স থেকে শুরু করে ফেসবুক, প্রত্যেকটা জায়গাতে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করেছে যে নো, হিন্দুজ আর সেফ ইন বাংলাদেশ। এবং এই ক্ষেত্রে আমাদের হিন্দু কমিউনিটির যে ইয়াং
ছেলে মেয়ে যারা আছে, যারা এই আন্দোলনের একদম নেতৃত্বভাগে অনেকেই ছিল, তারা নিজেরাও কিন্তু খুব স্ট্রংলি একটা ন্যারেটিভ এস্টাবলিশ করেছে যে আমরা বাংলাদেশি হিন্দু, আমরা বাংলাদেশ নিয়ে প্রাউড, এবং আমাদের দেশে আমরা ভালো আছি। দেয়ার আর প্রবলেমস উইথ এভরি কমিউনিটি, সেটা আমাদের দেশেও আছে, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশে কোনো জেনোসাইড বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস চলছে। সো এই ক্ষেত্রে আমি হয়তো বাংলাদেশের জনগণকে 100-তে 100 দিব, কিন্তু আপনি যদি মানে পররাষ্ট্র নীতির সাকসেসের ক্ষেত্রে ইনস্টিটিউশনস এর বিহেভিয়ার দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা এই ধরনের এই সংক্রান্ত যে বডি যারা কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব মোটা দাগে খুব একটা যে বেশি সাকসেসফুল একটা সিচুয়েশন তারা ডেভেলপ করতে পেরেছে সেটা কিন্তু আমরা দেখি না। মানে এই জায়গাতে বলতে গেলে আসলে মানে ডিসইনফরমেশনের ক্ষেত্রে ফাইট করার জন্য আসলে এই ক্ষেত্রে তো বড় রেসপন্সিবিলিটি তো বর্তায় হচ্ছে আমাদের মিডিয়া যারা আছে তাদের ক্ষেত্রেই। মানে ফাইটটা তো আসলে মিডিয়া টু মিডিয়া, একটা তাদের মিডিয়া মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ক্যাম্পেইন করছে, তার এগেইনস্টে আসলে আমাদের মিডিয়ারই দায়িত্ব ছিল। তো সেই জায়গা থেকে মোটা দাগে এটা কি আসলে মানে দায়ভারটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত, নাকি আসলে আমাদের মিডিয়ার দিকে দায়টা বেশি দেওয়া উচিত? ওয়েল, মানে এটা হচ্ছে যেহেতু কূটনৈতিক ক্ষেত্রে গেমটা চলছে, এবং ইন্ডিয়া হচ্ছে হয়তো তার ইন্ডিয়ার একটা অ্যাডভান্টেজ আছে যে তার মধ্যে যেহেতু নানা ধর্ম, নানা স্পেশালি নানা জাতি গোষ্ঠী এবং নানা ভাষা যেহেতু আছে, সো ইন্ডিয়াতে ইংরেজি হচ্ছে একটা ন্যাশনাল ইউনিফাইং ল্যাঙ্গুয়েজ হিসাবে কাজ করে কিছু কিছু ক্ষেত্রে, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের বা দাপ্তরিক ভাষা হিসাবে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়াতে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বেসিসের কিছু চ্যানেল তাদের জন্য খুব পপুলার, ধরেন ওয়ায়ন দেখতে পারেন বা হচ্ছে ফার্স্ট পোস্ট দেখতে পারেন, যেগুলাতে তারা কাজ করছে। তো এই কারণে হচ্ছে কি, যখন ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা যখন সার্চ করে যে সাউথ এশিয়াতে কি চলছে বা বাংলাদেশে কি চলছে, তখন এই নিউজগুলাই কিন্তু মানে তাদের সামনে চলে আসে। সো এই কারণে ইন্ডিয়া একটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ পায়। এখন বাংলাদেশের কনটেক্সটে ইন্ডিয়ার এই পরিমাণ অর্থ এবং ইন্ডিয়ার এই বাজারের সাথে টেক্কা দেওয়া বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট, কারণ মিডিয়া ইটসেলফ ইজ আ বাজার, এটা তো আমাদেরকে অস্বীকার করা চলবে না। সো বাংলাদেশি মিডিয়া হয়তো দেশের অভ্যন্তরে কথা বলছে, বাংলাতে কথা বলছে, কিন্তু আলটিমেট এখানকার এন্ড গোল বা ইন্ডিয়াতে যে নিউজগুলো বের হচ্ছে, সেই নিউজটার হচ্ছে কনজিউমারটা তো হচ্ছে ঠিক বাংলাদেশি বা ইন্ডিয়ানরা না, এইটার ইন্টেন্ডেড অডিয়েন্স হচ্ছে ওয়েস্টার্ন, যারা হচ্ছে ডিসিশন মেকিং অ্যাবিলিটিতে আছে। তো আমরা যেহেতু অলরেডি একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি যে মিডিয়া দিয়ে আমাদের মিডিয়া তার হয়তো সক্ষমতা কিংবা ইনভেস্টমেন্ট এইগুলার কারণে ওদের থেকে অনেক পিছিয়ে আছি, প্লাস ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের পেনিট্রেশন অনেক কম, যতটা ইন্ডিয়ার মিডিয়ার আছে ততটা আমাদের নেই। আমরা যেটা করতে পারতাম সেটা হয়তো ইন টার্মস অফ হাউ ডু আই পুট ইট, ইন টার্মস অফ গেটিং দ্য মেসেজ অ্যাক্রস টু মানে ওয়েস্টার্ন অডিয়েন্সেস, স্পেশালি মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে বডিগুলা খুব বেশি কাজ করে, ধরেন পশ্চিমার যে বিভিন্ন সংস্থা, তারপরে হচ্ছে তাদের কূটনৈতিক যে উইং, যেরকম ওয়াশিংটনে কিন্তু সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, কিংবা চাইনিজ একটু কম, তুরস্ক, আর্মেনিয়ান, সবারই কিন্তু লবিং গ্রুপ আছে। তো তারা কিন্তু এই জায়গাগুলোর ব্যাপারে খুব ফরওয়ার্ডিং করে। বাংলাদেশের এখনো পর্যন্ত খুব স্ট্রং একটা লবিং অ্যাক্টিভিটিস যদি আমরা দেখি, সেই স্ট্রং লবিং অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের নাই। সো ওই জায়গাটা আমাদের একটু মানে মাথায় রাখতে হবে আর কি। বিভিন্ন দেশের লবিং গ্রুপ যেটা কথা হচ্ছিল আর কি, তো ভারতের দিক থেকে দেখা যায় যে তাদের একটা হিন্দুত্ববাদের একটা লবিং গ্রুপ আছে। যুক্তরাষ্ট্রের বড় বড় পজিশন গুলোতে দেখা যায় যে ইন্ডিয়ান বংশোদ্ভূত মানুষদেরকে বিভিন্ন বড় বড় পদে দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি বলা যায় কিনা যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পলিসি বা বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে এখন ভারতের একটা বড় ধরনের প্রভাব থাকবে, যেহেতু তাদের লবিং গ্রুপটা অনেক বেশি স্ট্রং? মানে বাংলাদেশের তুলনায় যদি বলি, তাহলে অবশ্যই তারা লবিং গ্রুপটা প্রচন্ড লেভেলের স্ট্রং, এবং দক্ষিণ এশিয়াতে যে কোনো পলিসি নেওয়ার ক্ষেত্রে ভারত একটা প্রিফারেন্স পাবে। আমরা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসাবে তুলসী গাবার্ড আছেন, উনি শুধুমাত্র আমেরিকান তা না, উনি ধর্মীয় ভাবেও হিন্দু। সো এটা একটা জিনিস। উনি একই সাথে বিজেপির রাম মাধব, উনি হচ্ছেন তুলসী গাবার্ডের বিয়ের সময় আমেরিকাতে গিয়েছিলেন। তো এইটার জায়গায় তাদের একটা ব্যক্তিগত জায়গায় একটা সম্পর্ক আছে। একই সাথে দক্ষিণ এশিয়া বিষয়ক যে পলিসি যেটা ডোনাল্ড লু ডিল করতেন, সেটা এখন প্রবাবলি, আমি যদি রং না হয়ে থাকি তাহলে পল কাপুর উনি ডিল করবেন। এফবিআই ডিরেক্টর হচ্ছেন আপনার কাশ প্যাটেল। সো প্রত্যেকটা খুব মানে সিগনিফিকেন্ট জায়গাতে হচ্ছে ভারতীয় বংশোদ্ভূতরা আছে। বাট তার মানে এই না যে বাংলাদেশের হাতে কোনো কার্ড নেই এবং শুধুমাত্র এই লোকজনগুলোকে প্লেস করা হয়েছে বলে আমরা যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইন্ডিয়ার তুলনায় খুব পিছিয়ে থাকবো, এরকমও না। আলটিমেটলি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি মানে এটা তো একটা দেনা পাওনা, বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যদি আমরা হচ্ছে পলিসিটা দেখি, ওরা খুব ট্রানজাকশনাল, ওরা খুব দেনা লেনদেনের উপরে খুব ম্যাটার করে, মানে খুব ফোকাস করে। সো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের লেনদেনের উপরে যদি আমরা একটু ফোকাস করি, আমরা যদি ট্রাম্পকে অ্যাডিকুয়েটলি বা আমেরিকান ইন্টারেস্টকে অ্যাডিকুয়েটলি কি বলে যে
সার্ভ করতে পারি, ইন দ্য সেন্স হচ্ছে যে আমেরিকার অনেক কিছু চাহিদা আছে আমাদের কাছ থেকে, বা এই অঞ্চলে আমেরিকার একটা ফরেন পলিসি আছে, ইন্দো প্যাসিফিক একটা পলিসি আছে, এই পলিসির সাথে অ্যালাইন করে আমরা কতটুকু নিজের স্বার্থ রেখে আমেরিকার সাথে এনগেজমেন্ট করব, সেই জায়গাটাই যদি আমরা একটু প্রোঅ্যাক্টিভলি এনগেজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে ফরেন পলিসিতে অনেক এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে। ধরেন ফর এক্সাম্পল, অনেকদিন ধরে আমেরিকার সাথে বেশ কিছু চুক্তি হওয়ার কথা আছে যেগুলো নিয়ে ডিসকাশনটা হচ্ছে না, তাদের ইনভেস্টার আমাদের এখানে ইনভেস্ট করতে আসতে চাচ্ছেন, সো এই ফ্রেমওয়ার্ক গুলাকে ডেভেলপ করা আমাদের জন্য খুব দরকার। আমরা একটা বড় চান্স হারিয়েছি যখন চায়না থেকে ইনভেস্টমেন্ট এসে ভিয়েতনামে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন যে 2024 সালে ভিয়েতনাম আমেরিকাতে এক্সপোর্ট করেছে $120 বিলিয়ন, শুধু আমেরিকাতে এক্সপোর্ট করেছে। হ্যাঁ, সেই ভিয়েতনামের স্বাধীনতা যদি দেখেন, বা আমেরিকান সৈন্য ভিয়েতনাম থেকে চলে গেছে 1975 সালের পরে, বাই দ্যাট টাইম আমরা অলরেডি 4-5 বছর স্বাধীন হয়ে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। সো আলটিমেটলি আমাদের এই যে ইনস্টিটিউশনগত ব্যর্থতা বা আমাদের যে ল্যাক অফ ভিশন, এটার দোষটা আমরা আসলে অন্য কান্ট্রিকে দিতে পারবো না। সো দ্যাটস ওয়ান। বাট এট দ্য সেম টাইম ধরেন বাংলাদেশের জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স বা জিওগ্রাফিক্যাল লোকেশন যদি আমরা দেখি, আমরা দুইটা খুব সিগনিফিকেন্ট রিজনের একটা মাঝখানে আছি, এবং উই ক্যান ইনফ্লুয়েন্স বোথ অফ দেম। আমরা দক্ষিণ এশিয়াকেও ইনফ্লুয়েন্স করতে পারি, চায়নার দক্ষিণ এশিয়া বিষয়ক পলিসিকেও আমরা ইনফ্লুয়েন্স করতে পারি, কারণ বঙ্গোপসাগরে চায়না যাইতে গেলে যে জায়গা দিয়ে যেতে হবে, সেই জায়গা কিন্তু খুব শক্তভাবে আমাদের কাছেই, মানে আরাকান বা বার্মার কাছে যদি আমরা দেখি। সো আমাদের দুইটা বড় বড় রিজনাল পাওয়ার বা দুইটা রিজনাল মানে অ্যাক্টরকে ইনফ্লুয়েন্স করার মতো একটা ক্যাপাবিলিটি আছে, যেটা খুব বেশি পরিমাণ কান্ট্রির কিন্তু এই রিজনে নাই, স্পেশালি যে কান্ট্রিগুলো আমেরিকান অ্যালাই না। আপনি যদি এশিয়া বা দক্ষিণ এশিয়া অঞ্চলে যদি রাষ্ট্রগুলাকে যদি আপনি বিভিন্ন লয়্যালটির বেসিসে বা অ্যালাইনমেন্টের বেসিসে ভাগাভাগি করেন, তো দেখবেন যে এখানে জাপান আছে, এখানে কোরিয়া আছে, মানে দক্ষিণ কোরিয়া আছে, এখানে ফিলিপিন্স আছে, এরা কিন্তু আমেরিকার ট্রিটি অ্যালাই, অর্থাৎ এরা আমেরিকার সাথে কিন্তু চুক্তিবদ্ধভাবে তারা আমেরিকান মানে বন্ধু রাষ্ট্র। আবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো রাষ্ট্রগুলো তারা কিন্তু আমেরিকার সাথে কোনো চুক্তিবদ্ধ রাষ্ট্র না, এবং তারা খুব মানে ইন রেয়ার কেস তারা হচ্ছে আমেরিকার পক্ষ নিবে যদি চায়নার সাথে কোনো সমস্যা হয়, এবং এইটা কিন্তু তাদের কনসিস্টেন্ট বিহেভিয়ারের মধ্যে আমরা দেখেছি। আসিয়ানের ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলেন চায়নার বিরুদ্ধে, কিংবা ওই অঞ্চলে অন্যান্য রাষ্ট্রের বিহেভিয়ার নেওয়ার কথা বলেন, থাইল্যান্ড যেরকম ঐতিহাসিকভাবে তারা নিউট্রালিটি একটা রোল প্লে করে, আমেরিকার সাথে প্রচন্ড ক্লোজ, আবার চায়নার সাথেও ক্লোজ। সো এই অঞ্চলে যদি কোন স্টেট থেকে থাকে যে খুব সিগনিফিকেন্টলি দুইটা রাষ্ট্র বা দুইটা অঞ্চলকে ইম্প্যাক্ট করতে পারবে, আমেরিকান অ্যালায়েন্স বা চাইনিজ অ্যালায়েন্সের বাইরের মধ্যে কোনো রাষ্ট্র, তার মধ্যে কিন্তু বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে, যেখানে উই ক্যান প্লে আ রোল। তো আমাদের জিওপলিটিক্যাল সিগনিফিকেন্সটা আমরা হচ্ছে সেইভাবে হাইলাইট করতে পারি না, বা সেইভাবে আমরা প্লেস করতে পারি না। ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমরা যদি দেখি, তারা একই সাথে কিন্তু আমেরিকার বন্ধু হয়েছে, এবং আমেরিকা যেখানে S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার জন্য, যেখানে ইন্ডিয়া মানে তুরস্ককে স্যাংশনস দিয়েছে, তুরস্ককে F-35 প্লেন যুদ্ধ বিমানের প্রজেক্ট থেকে বের করে দিয়েছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার সাথে তেমন কিছু করেনি। সো এখানে কিন্তু ইন্ডিয়ার পররাষ্ট্রনীতির একটা বড় সাকসেস, তারা তাদের জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স বা তারা বড় রাষ্ট্র, একই সাথে তারা আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যে একটা সিগনিফিকেন্ট রোল প্লে করতে পারে, সেইটাকে ব্যবহার করে বা সেটাকে ক্যাপিটালাইজ করে কিন্তু তারা তাদের গুরুত্ব বাড়িয়েছে। বাংলাদেশের কনটেক্সটে আমাদের হয়তো পররাষ্ট্রনীতি নিয়ে এই ধরনের চর্চাটা একটু দরকার ছিল, যে আমরা কোনো একটা সাইডে সম্পূর্ণরূপে না গিয়ে কিভাবে আমরা আমেরিকার সাথে সম্পর্কটা আরো স্ট্র্যাটেজিক লেভেল উন্নত করতে পারি। সোফার যদি আপনি আমেরিকার সাথে আমাদের সম্পর্কটা দেখেন, মোটা দাগে আমরা হচ্ছে আমেরিকার সাথে একটা এক্সপোর্ট মার্কেট হিসেবে আমেরিকাকে ব্যবহার করার চেষ্টা করি, ডেমোক্রেটিক হিউম্যান রাইটস এইসব জিনিসগুলোকে আমেরিকা সহায়তা পাওয়ার চেষ্টা করেছি, আর হচ্ছে কিছু সিকিউরিটি সেক্টরস এর খুব ইনসিগনিফিকেন্ট যদি বলি, যে ধরেন ছোটখাটো কিছু গোয়েন্দা তথ্য আদান প্রদান, তাও খুব সিগনিফিকেন্ট না। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের ওই সামরিক বাহিনীর কিছু কিছু ট্রেনিং আপের জন্য আমরা আমেরিকাকে ব্যবহার করি, কিন্তু আমেরিকার কাছ থেকে আমরা আজ পর্যন্ত কোনো সিগনিফিকেন্ট অস্ত্র বা কোনো সরঞ্জাম বা কোনো প্রজেক্ট আমরা কিন্তু এখনো কিনিনি। কেনার জন্য যেটা লাগবে, আমেরিকার সাথে হয়তো আমাদের দুইটা চুক্তি করতে হবে, আকসা এবং জিওসোমিয়া। এই দুটো চুক্তির ক্ষেত্রে এখনো পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্টের কিছু লিমিটেশনস আছে, যে আমরা এটা নিয়ে এখনো সিগনিফিকেন্টলি ডিসকাস করিনি, বা ওদের সাথে এই চুক্তিগুলোর ব্যাপারে হয়তো আগাতে পারিনি। এখন চুক্তি করবে কি না করবে, সেটা হচ্ছে ওভারঅল বাংলাদেশ গভর্নমেন্টের একটা পলিটিক্যাল ডিসিশন। এই ক্ষেত্রে হয়তো আমাদের ডিসিশন দেওয়াটা ঠিক হবে না, বাংলাদেশের নিজের লাভ লোকসান সবকিছুর উপরে বিবেচনা করেই নিবে। কিন্তু আমেরিকার কাছ থেকে যদি আপনার সিগনিফিকেন্ট কোনো সামরিক সরঞ্জাম কিনতে হয়, বা আমেরিকার সাথে সিগনিফিকেন্টলি যদি এনগেজ করতে হয়, তো তাদের সাথে একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মধ্যে আসা লাগবে, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশ আসেনি। সো ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। দ্বিতীয় ক্ষেত্রে আমেরিকার বাইরে যদি চিন্তা করি, ইউরোপের সাথেও আমাদের সম্পর্কটা কিন্তু এখনো পর্যন্ত আমরা স্ট্র্যাটেজিক লেভেলে নিয়ে যেতে পারিনি। ইউরোপের কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার কথা ছিল, ইউরোপ আমাদের একটা সেকেন্ড মানে লার্জেস্ট মার্কেট আমেরিকার পরে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা নিজেদের একটা, এটাকে দুর্বলতা বলবো নাকি
ধরেন অলসতা বলবো, যেটাই হোক না কেন, কম্বিনেশন অফ ফ্যাক্টরস যেটার কারণে আমরা হয়তো সম্পর্কটাকে নিয়ে যেতে পারিনি। জাস্ট একটা ছোট উদাহরণ হিসাবে বলি, আমরা রিসেন্ট পাস্টে হয়তো খুব এই যে এলডিসি থেকে গ্রাজুয়েশন করব, এইটা করব, এই ধরনের অনেক কথাবার্তা হচ্ছে, তাই তো? এখন এলডিসি থেকে গ্রাজুয়েশন করার মানে হচ্ছে যে আমার আমেরিকা থেকে শুরু করে অন্যান্য কান্ট্রির সাথে আমার অতীতে যে ট্রেড এগ্রিমেন্টের আন্ডারে আমি মানে মানে কি বলে যে এক্সপোর্ট ইম্পোর্ট করছিলাম, সেই ট্রেড এগ্রিমেন্টটা কিন্তু বলবৎ থাকবে না, রাইট? তখন আমার সেপারেট একটা ট্রেড এগ্রিমেন্ট করতে হবে। যে কোনো ট্রেড এগ্রিমেন্ট বা যে কোনো বাণিজ্য চুক্তির ক্ষেত্রে জেনারেলি 8 থেকে 10 বছরের মতো একটা সময় লাগে, রাইট? খুব হাইস্ট হলে 5 থেকে 7 বছর, কিন্তু এরকম একটা সময় লাগে, কারণ অনেক কিছু ডিসকাস করার ব্যাপার আছে। ধরেন আপনার প্রোডাক্টের স্ট্যান্ডার্ড আপনি সেট করবেন। ইউরোপিয়ান ইউনিয়নে একটা ধরেন মহিলাদের কসমেটিক সামগ্রীর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নে 1000-এর উপর প্রোডাক্ট আছে যেগুলো ইউরোপিয়ান ইউনিয়নে ব্যান্ড। এই কেমিক্যালস গুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আমেরিকাতে আবার সেই প্রোডাক্টের পরিমাণ কম। এখন ধরেন আমি যদি শুধু আমেরিকার মার্কেট চিন্তা করে যদি আমি হচ্ছে প্রোডাক্ট তৈরি করতে চাই, যে মেয়েদের আমি কসমেটিক্স তৈরি করব, আমি শুধুমাত্র আমেরিকান মার্কেটকে টার্গেট করে, ওরা ধরেন 200-র মতো কেমিক্যালস আছে যেটা ব্যান্ড, ওই 200-র মতো কেমিক্যালস বাদ দিয়ে বাকিগুলো ব্যবহার করব, তাহলে কিন্তু আমি আবার ইউরোপের মার্কেটটা ধরতে পারছি না, কারণ তখন আবার ইউরোপের মার্কেটে আমার ব্যারিয়ার টু এন্ট্রি ক্রিয়েট হচ্ছে। সো তার মানে হচ্ছে কি, প্রত্যেকটা ব্যাপার যে খুব কম মানে কম্প্রিহেন্সিভলি ডিসকাস করার ইস্যু আছে, অনেক ছোট্ট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যু আছে, রাইট? সেই জিনিসগুলো নিয়ে তো আমাদেরকে ট্রেড বা হচ্ছে আমাদের বিজনেস কমিটির সাথে মিলে ডিসকাস করতে হবে যে আমরা কিভাবে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারি। সোফার এটা নিয়ে কিন্তু কার্যক্রম খুবই কম হয়েছে। তো দিস ইজ হাই টাইম যেখানে আমরা হয়তো এই জিনিসগুলো নিয়ে একটা ডিসকাশনের পর্যায়ে আসতে পারি আর কি। পূর্বে যেটা হতো যে আমেরিকার যে পলিসি ছিল মানে ইন্দো প্যাসিফিকে, যে আমাদের সাউথ এশিয়ার দেশগুলোকে দেখার ক্ষেত্রে মোটা দাগে বলা যায় যে আমেরিকা একটা সময় পর্যন্ত যে ভারতের উপরে ছেড়ে দিত, অর্থাৎ ভারতের লেন্স থেকে তারা পার্শ্ববর্তী দেশগুলোকে দেখতো। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে কি হবে না হবে তার একটা মোটা দাগে যে বলা যায় যে বড় ধরনের একটা পাওয়ার আমেরিকা ভারতের হাতে তুলে দিত। তো True. ট্রাম্প আসার পরে বর্তমান যে ট্রাম্প প্রশাসন, তারাও কি আসলে বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে, নাকি আসলে তারা নতুন ভাবে বিবেচনা করছে এখন বাংলাদেশকে? এখন আমরা যদি বাংলাদেশ রিলেটেড রিসেন্ট পলিসি আমরা দেখি, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ট্রাম্পের টাইম থেকে শুরু, পরবর্তীতে মানে ট্রাম্পের প্রথম টার্ম থেকে শুরু, যে বাংলাদেশ যখন ইকোনমিক্যালি বা অন্যান্য সোশ্যাল ইন্ডিকেটরসে আস্তে আস্তে নিজের শক্তিশালী হওয়া শুরু করেছে, তখন কিন্তু আস্তে আস্তে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের বাংলাদেশ সম্পর্কে চিন্তা ভাবনার পরিবর্তন এসেছে, যেটা আমরা রিফ্লেকশন দেখেছি যে যখন আমাদের এই জুলাই আগস্ট আন্দোলনে হচ্ছে পশ্চিমা বিশ্বের বা আন্দোলনের আগে থেকেই, বিগত কয়েক বছর 18 ইলেকশনের আগে থেকেই তারা কিন্তু আমাদেরকে খুব শক্তিশালী ভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, স্পেশালি এইটা ইনশিওর করা যে আমাদের দেশে যে বিভিন্ন মানবাধিকার কর্মী বা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন তাদেরকে যাতে আরবিট্রারিলি বাসা থেকে ধরে নিয়ে না যায়, তাদেরকে যাতে গুম অপহরণ না করে, এই ব্যাপারে কিন্তু পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা কিন্তু খুব ফ্রন্টলাইন এবং খুব অ্যাক্টিভ ছিল। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে শুধুমাত্র যে ট্রাম্প এবং আমেরিকা যে আমাদেরকে দিল্লির লেন্স দিয়ে দেখেছে সেটা কিন্তু না, আমরা নিজেরাও কিন্তু আমাদেরকে দিল্লির লেন্স দিয়ে দেখেছি। আমাদের দিল্লির প্রতি একটা বড় দুর্বলতা ছিল একটা দীর্ঘ সময় ধরে, সেটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। সো আমরা নিজেরা যখন দিল্লির উপর ওভার ডিপেন্ডেন্ট, তখন আমেরিকানদের আসলে ইনসেন্টিভটা কি, যে তারা আমাদেরকে ডিফারেন্ট লেন্সে দেখবে, তাই না? সো এটা আমাদের একটা স্ট্রাকচারাল ব্যর্থতা। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ওই যে আন্তর্জাতিক সম্পর্কের একটা মূল গ্রাউন্ড হচ্ছে যে আমি আরেকটা কান্ট্রিকে সিগনিফিকেন্ট অ্যাক্টর হিসেবে চিন্তা করব না, সেটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরস এর উপরে। তার মধ্যে ধরেন ইনস্টিটিউশনস এর কথা বলেছি। এখন বাংলাদেশে দেখা যাচ্ছে যে লিগ্যাল বা জুডিশিয়াল ইনস্টিটিউশনস গুলাও কেউ ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তিতন্ত্রের পিছনে সাপোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছিলেন, সেটার উপর বেসিস করে অনেক ক্ষেত্রে জুডিশিয়াল ডিসিশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে নেওয়া হয়েছে, মানে তার ইচ্ছার উপরে। সে যদি রাগ করে বলে যে হ্যাঁ এখন কোটা বাতিল, তাহলে কোটা বাতিল হয়েছে। সে যদি বলে না কোটা ফিরিয়ে নিয়ে আসবো, কোটা ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, তাই না? সো তাদের ক্ষেত্রে মনে হয়েছে যে এইখানে যদি ইন্ডিপেন্ডেন্টলি এনগেজ করে, যাদেরকে আমেরিকা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টর হিসেবে এনগেজ করবে, ধরেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সে হয়তো ডিসকাশনে যাবে ট্রেডের ইস্যুতে, অথবা আইন মন্ত্রণালয়ের সাথে সে হয়তো একটা ডিসকাশনে যাবে যে তোমার বাংলাদেশে যে লিগাল ফ্রেমওয়ার্ক গুলো আছে ডিসপিউট রেজলিউশনের ক্ষেত্রে ট্রেড রিলেটেড, এইগুলাতে তোমার সাথে আমার একটা নতুন আন্ডারস্ট্যান্ডিং দরকার। সেইখানেও তো তারা ইন্ডিপেন্ডেন্ট একটা ইনস্টিটিউশনকে ট্রাস্ট করতে পারছে না, তাই না? তো সেটা একটা ব্যাপার গেল। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে নিজেদেরকে এতটাও গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ হিসাবে ডেভেলপ করতে পারেনি যে তারা হয়তো আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টর হিসাবে দেখতো। ধীরে ধীরে যখন আমরা দেখেছি যে আমরা একটা অর্থনৈতিক ক্ষেত্রে একটা শক্তিশালী পর্যায়ে গিয়েছি, গ্লোবালি আমাদের হচ্ছে গুরুত্ব বাড়ছে, এবং একই সাথে ট্রাম্পের প্রথম পিরিয়ডের পরে স্পেশালি যখন আস্তে আস্তে আমেরিকান ইনভেস্টমেন্ট গুলো চায়না থেকে সরে আসা শুরু করলো, আমেরিকান ইন্ডাস্ট্রি গুলো চায়না থেকে সরে আসা শুরু করলো, তখন কিন্তু তারা খুব ইন্টারেস্টেড ছিল আমাদের এখানে আসার। আমরা স্যামসাং এর কেসটা দেখেছি, যারা ভিয়েতনামে চলে গিয়েছে, রাইট?
তো তারা কিন্তু মোটামুটি সমসাময়িক পর্যায়ে, সো আমাদের গুরুত্ব কিন্তু সবসময় ছিল বা আমাদের উপরে ফোকাস করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে বা আমাদের যে একটা ক্লেপ্টোক্রেটিক একটা সিস্টেম ডেভেলপ করেছি, যেখানে বিদেশি ইনভেস্টমেন্ট বা ইন্ডিপেন্ডেন্টলি ভালো কোন ইনভেস্টমেন্ট আসলে যে অর্থনীতির উপরে যে একটা অলিগার্কিক একটা কন্ট্রোলটা ছিল, সেই অলিগার্কিক কন্ট্রোল থেকে আমাদের অর্থনীতিটা বের হয়ে আসবে, সেটা কিন্তু আমরা নিজেরাও চাইনি আমাদের নিজেদের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য, রাইট? সো আলটিমেটলি ওদেরকেও ইনসেনটিভটা আমরা প্রোভাইড করতে পারিনি। কিন্তু পরবর্তীতে যেটা হচ্ছে, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে চায়নার সাথে সম্পর্কটা আসলে এতটা তলানিতে গিয়ে ঠেকেছে যে তারা আলটিমেটলি বাধ্য হয়েছে যে তাদের সম্পর্কটা রিক্যালিব্রেশন করার জন্য। ট্রাম্পের সময় শুরু, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এই সম্পর্কটা কিন্তু যে ভালো বা সম্পূর্ণরূপে 180 ডিগ্রিজে চেঞ্জ করে খুব ভালো করে ফেলেছে তা কিন্তু না, বরঞ্চ বাইডেনের আমলে চায়নার উপরে ট্যারিফ, চায়নার এগেনস্ট অন্যান্য ইনিশিয়েটিভের ক্ষেত্রে কিন্তু সে অনেক এগিয়ে ছিল। ফর এক্সাম্পল আমরা বলতে পারি বাইডেন চিপস অ্যান্ড সায়েন্সেস অ্যাক্ট নামে একটা চুক্তি, মানে একটা আইন সাইন করেন, যেখানে তাইওয়ানের যে টিএসএমসি আছে, বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট চিপ প্রডিউসিং ফ্যাক্টরিজ বা চিপ প্রডিউসিং কোম্পানি, তারা থেকে শুরু করে অন্যান্য অনেক কোম্পানিগুলোকে কিন্তু ইনসেন্টিভ দেওয়া হয়েছে যাতে আমেরিকাতে এসে তারা ইনভেস্ট করে। রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমেরিকা একটা মানে বাইডেন একটা আইন সাইন করেন, যেটার কারণে দেখা গিয়েছে যে রিনিউয়েবলস এর ক্ষেত্রে যেখানে আগে চায়নার উপর ডিপেন্ডেন্ট ছিল, সেখানে আস্তে আস্তে ইন্ডিজিনাস বা ডোমেস্টিক আমেরিকান ক্যাপাবিলিটি ফ্যাক্টরি স্থাপন করা, আমেরিকাতে হচ্ছে এই বিষয়ে যে রেগুলেশনস গুলাকে উইক মানে কি বলে যে শিথিল করা, সব কাজ কিন্তু তারা করেছে। সো অ্যাক্রস অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু তারা একটা পলিসি কনসিস্টেন্সি রেখেছে, বিকজ তারা রিয়ালাইজ করে যে তারা এখন এমন একটা সিচুয়েশনে আছে যেখান থেকে তাদের হচ্ছে নিজেরা যদি চায়নার এগেনস্টে যদি শক্তভাবে না দাঁড়াতে পারে, তাহলে আমেরিকার যে গ্লোবাল পজিশনটা আছে সেটা কোশ্চেন হবে বা সেটা হয়তো একটা হুমকির মুখে পড়বে। সো এই কারণে কিন্তু পলিসি চেঞ্জ হচ্ছে, যার একটা ফলশ্রুতিতে আমরা দেখি যে বাংলাদেশ রিলেটেড ইস্যুতে আমেরিকান গভর্নমেন্ট কিন্তু খুব স্ট্রংলি দাঁড়িয়েছে। এবং পরবর্তীতে যদি আপনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি দেখেন, সেখানে কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ইন্ডিয়ানরা চেষ্টা করেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ওয়াশিংটন সাপোর্টে গেলেন, মানে ভিজিটে গেলেন, তখন কিন্তু এই কথাটা ইন্ডিয়ান একজন সাংবাদিক ডাইরেক্টলি ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে একটা কনস্পিরেসি থিওরি আছে বা একটা ষড়যন্ত্র তত্ত্ব আছে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার কি বলে যে ডিপ স্টেট হয়তো জড়িত। তো সেখানে কিন্তু উনি ক্যাটাগরিক্যালি না বলেছেন। এই জায়গাতে কিন্তু ওনার ক্যাটাগরিক্যালি না বলার কোনো ইনসেন্টিভ ছিল না, কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা পদক্ষেপকে কিন্তু ট্রাম্প হচ্ছে নালিফাই করেছেন বা ট্রাম্প হচ্ছে সেটাকে রিট্রাক্ট করেছেন মোস্ট অফ দ্য ক্ষেত্রে। এখনো কিন্তু ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে দেখবেন বারবার কিন্তু ট্রাম্প এই কথাটা বলেন। কিছুদিন আগেও 2-3 দিন আগেও হচ্ছে যখন ফ্রান্সের যে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিদেশের লোকজন গিয়েছে, ইটালির প্রধানমন্ত্রী যখন গিয়েছেন বা সাক্ষাৎকার এই জিনিসগুলো হয়েছে, তখনও কিন্তু বলেছেন যে বাইডেন শুড নেভার হ্যাভ স্টার্টেড ইট, বাইডেন এটাকে সাপোর্ট দিয়েছে, এটা বাইডেন্স ওয়ার। এইভাবে কিন্তু ট্রাম্প বারবার ইউক্রেন যুদ্ধটাকে পোর্ট্রে করার চেষ্টা করছেন। সো বাংলাদেশের কনটেক্সটে যদি আসলেই আমেরিকান ডিপ স্টেট জড়িত থাকতো বা এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব থাকতো, সো ট্রাম্পের ক্ষেত্রে তো এটা একটা স্মোকিং গান হতো, এটা ট্রাম্পের ক্ষেত্রে বিরাট বড় একটা ফরেন পলিসি কাইন্ড অফ একটা মানে টকিং পয়েন্টস হতো। সেটা হয়নি বা সেটা সে করেনি। তার মানে হচ্ছে যে এখানে আমরা যেভাবে হয়তো একটা পার্টিকুলার ন্যারেটিভ থেকে মানে দেখার চেষ্টা করছি যে এটা হয়তো একটা আমেরিকান ডিপ স্টেট জড়িত বা এই ধরনের ষড়যন্ত্রে জড়িত, জিনিসটা আসলে এভাবে না। সো আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের ভিউ পয়েন্টটাও হচ্ছে যে বাংলাদেশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হয়তো তাদের একটা ক্যালকুলেশন আছে, বা তারা হয়তো তাদের মানে কি বলবো যে তাদের যে স্ট্র্যাটেজিক বা পলিসি ডকুমেন্টস গুলো আছে বাংলাদেশ রিলেটেড ক্ষেত্রে, সেখানে কিন্তু তারা ক্লিয়ারলি আউটলাইন করেছে। এটা যে গোপন বা অতিরিক্ত সিক্রেট পেন্টাগনের গোপন রুমে বা বাংকারের মধ্যে বসে বসে তারা ষড়যন্ত্র করছে তা কিন্তু না। তারা খুব ক্লিয়ার যে এই অঞ্চলের পলিসি বা এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার জন্য আমেরিকার বাংলাদেশের মতো একটা কান্ট্রি দরকার, যেখানে বাংলাদেশ এমন একটা বাংলাদেশ হবে যেটা ডেমোক্রেটিক, যেটা স্টেবল একটা পলিটিক্যাল সিস্টেম থাকবে, যেখানে আমেরিকান কোম্পানিরা কোনো ধরনের বাধা ছাড়া কোনো প্রবলেম ছাড়া ইনভেস্ট করতে পারবে। কারণ বাংলাদেশ খুব বড় একটা ইনভেস্টমেন্ট হাব হিসাবে আমেরিকা চিন্তা করতে চেয়েছে। একই সাথে আমেরিকা চাইবে যে বাংলাদেশ ব্রডলি আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন করুক। এখন এই স্কেল অফ অ্যালাইনমেন্টটা কতটুকু করবো সেটা বাংলাদেশের উপর ডিপেন্ড করছে যে আমরা কতটুকু আসলে করতে চাই, রাইট? এইটার জন্য আমাদের ন্যাশনাল একটা ডিসকাশন দরকার ছিল যে বাংলাদেশের আপামর পলিটিক্যাল পার্টিদের সাথে এবং বাংলাদেশের সাধারণ জনগণ বা আমরা যারা স্টেক হোল্ডার আছে, স্পেশালি যারা ফরেন পলিসি রিলেটেড ইস্যু নিয়ে লেখালেখি করি বা পড়াশোনা করি বা যারা এই সম্পর্কিত জড়িত, তাদেরকেও কিন্তু ইনভলভ করে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে পারতাম যে বাংলাদেশ কনটেক্সটে বা আমেরিকার সাথে ইন্দো প্যাসিফিক অ্যালায়েন্সে চায়নার শত্রুতা না করে বা চায়নার বিরুদ্ধে সম্পূর্ণরূপে না গিয়ে আমরা কিভাবে একটা ব্যালেন্সড একটা ফরেন পলিসি তৈরি করতে পারি। সোফার এখনো পর্যন্ত মানে প্রিভিয়াস রেজিমে এটা হয়নি, এখনো পর্যন্ত ইন্টারিমের ক্ষেত্রে সেটা আমরা দেখিনি যে তারা আমাদের বা এনগেজ করতে চাচ্ছেন আর কি। একটা কথা প্রায় শোনা যায় যে আমেরিকা বাংলাদেশে একটা সামরিক ঘাঁটি করতে চায়। হ্যাঁ, তো
মানে আমার প্রশ্নটা হচ্ছে যে সেটা হয়তো তার স্ট্র্যাটেজিক জায়গা থেকে তার প্রয়োজন হতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে সেই জায়গা থেকে আমেরিকা আসলে এরকম ধরনের প্রস্তাব বা কোনো ধরনের প্রেশার বা তাদের ফরেন পলিসিতে আসলে এরকম কোনো কিছু আছে কিনা যে তারা আসলে বাংলাদেশের কোনো একটা জায়গায় একটা সামরিক ঘাঁটি করতে চায়? ওয়েল, ধরেন আমেরিকা যদি বিশ্বের যেসব জায়গায় আমেরিকা সামরিক ঘাঁটি আছে, এই সামরিক ঘাঁটির ব্যাপারটা যদি আপনি একটু খেয়াল করেন, তো বেশিরভাগ জায়গায় দেখবেন যে আমেরিকা সামরিক ঘাঁটির সাথে একটা বিমান ঘাঁটি থাকে। ওরা বিমান বা এয়ার কভার ছাড়া কখনো সামরিক ঘাঁটি করে না। এটা হচ্ছে খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন সেন্ট মার্টিনস নিয়ে যে কথাটা এসেছে, এটা 80-র দশকে বাংলাদেশের বাম ঘরানার কিছু লোকজনের মধ্যে থেকে নিউজ টেস্টে পরবর্তীতে এটাকে ব্যবহার করা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে আমরা মানে লং ইনফিল্ট্রেশন অপারেশন বলতে পারেন আর কি, যাতে আমেরিকার বিরুদ্ধে বা এন্টি আমেরিকান একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করা যায়। সো আমেরিকা যদি ঘাঁটি চাইতো তাহলে এটা এখনো এতদিন পর্যন্ত বাংলাদেশে লুকানো থাকতো না। আর আমেরিকা যদি ঘাঁটি চাইতো তাহলে সেন্ট মার্টিনে ঘাঁটি করার ব্যাপারে আমরা অলরেডি কিছু কিছু জিনিস জানতাম। সেন্ট মার্টিনের কনটেক্সটে যদি বলি, আমরা সেন্ট মার্টিন তো একটা কোরাল আইল্যান্ড, এটা এমনিতেও হচ্ছে এনভায়রনমেন্টালি খুব ডেঞ্জারাস একটা জোনে আছে। একই সাথে সেন্ট মার্টিনের আশেপাশে হচ্ছে মানে সেন্ট মার্টিন দ্বীপটা খুব ছোট, যে আমেরিকান একটা বিমানবাহী রণতরী আমেরিকান যে যুদ্ধজাহাজ আসবে এই পরিমাণ জায়গা দেওয়ার মতো সেন্ট মার্টিনের ক্যাপাসিটি আছে কিনা আমরা কখনো এটা চিন্তা করি না। আপনি সেন্ট মার্টিনে গিয়েছেন, আমি সেন্ট মার্টিনে গিয়েছি, আমরা দেখেছি যে দ্বীপের এই মাথা থেকে এই মাথা যাইতে আপনার খুব বেশি সময় লাগে না। ইউ ক্যান ইজিলি ওয়াক অ্যাক্রস। সো হ্যাঁ, এরকম ছোট একটা দ্বীপ যেখানে কোনো ডিপ সি পোর্ট নেই, যেখানে আমেরিকান ওই যে যুদ্ধ জাহাজগুলো ভিড়তে পারবে, বা হচ্ছে যেখানে একটা এয়ারপোর্ট করার মতো ক্যাপাসিটি নাই বা ল্যান্ড নাই, যেখানে আপনি একটা এয়ারপোর্ট করতে পারবেন, যেখানে আমেরিকার বড় বড় সামরিক প্লেন বা যুদ্ধ বিমানগুলো নামতে পারবে, তো সেরকম জায়গায় আমেরিকা কেন বেস করবে? এটা আমাকে বলেন। হ্যাঁ, আমেরিকার হয়তো বাংলাদেশের সাথে একটা দরকার আছে, জিওগ্রাফিক্যাল বা জিওপলিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং, বা হয়তো সামরিক খাতেও তারা হয়তো মেইন যদি চেয়ে থাকে, আই থিঙ্ক ওদের ক্ষেত্রে ওদের কনটেক্সট থেকে আমাদের কাছে লজিস্টিক বা হচ্ছে পোর্ট কল গুলো ইম্পর্টেন্ট। যে ধরেন দক্ষিণ পূর্ব এশিয়াতে যদি কোনো যুদ্ধ বিগ্রহ হয়, তো বাংলাদেশের যে অলরেডি এক্সিস্টিং যে পোর্ট আছে, স্পেশালি মাতার বাড়িতে যে একটা ডিপসি পোর্ট আছে, এইসব জায়গাগুলোতে আমেরিকান জাহাজগুলো এসে একটা আশ্রয় নেওয়া বা তারা হচ্ছে রিপ্লেনিশমেন্ট, অর্থাৎ ধরেন একটা জাহাজ 3 মাস ধরে যুদ্ধ করলো বা 1 মাস ধরে যুদ্ধ করলো, তারপরে তো জাহাজের সাপ্লাই লাগবে, রাইট? খাবার দাবার লাগবে, তারপরে হচ্ছে তার অস্ত্র সরঞ্জাম জাহাজেও তুলতে হবে, সেগুলো আবার রিফিট করতে হবে, এই জিনিসগুলো লাগবে। ওরা হাইস্ট হলে হয়তো আমাদের কাছে এই জিনিসগুলো চাইতো, কিন্তু তারপরেও একটা কনটেক্সট হচ্ছে যে ওরা আসলে চায় কিনা। নাম্বার ওয়ান হচ্ছে যে এইটাকে মানে এই জিনিসটাকে আমি অনেকটা কনস্পিরেসি থিওরির মধ্যে এই জন্য ফেলি, তার রিজনটা হচ্ছে যে আমেরিকার হচ্ছে যদি দেখেন সিঙ্গাপুরে আমেরিকার একটা পোর্ট কল বা ফ্যাসিলিটিস বেস ফ্যাসিলিটিস আছে, মানে যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার খুব কাছে। সো সিঙ্গাপুর নিজে সামরিকভাবে প্রচন্ড শক্তিশালী, এবং ওখানে আমেরিকার বিমানবাহী রণতরী থেকে শুরু করে আমেরিকান বড় বড় যুদ্ধজাহাজ রেগুলার বেসিসে সিঙ্গাপুরে ভিজিট করে। সো ওইখানে ওদের অলরেডি একটা পজিশন আছে। থাইল্যান্ডে আমেরিকান যুদ্ধজাহাজ রেগুলার বেসিসে ভিজিট করে, থাইল্যান্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে। দক্ষিণ চীন সাগরের সব থেকে কাছে যে জায়গাটা আমরা বলবো ফিলিপিন্স। সো এই ফিলিপিন্সে আমেরিকার কিন্তু মাল্টিপল মানে সামরিক ঘাঁটি আছে, এবং আমেরিকা কিন্তু রিসেন্টলি তাদের সামরিক চুক্তিটাকে আরো আপগ্রেড করেছে বা আরো মানে কি বলে মডার্নাইজ করেছে, যেটার আন্ডারে ফিলিপিন্সের নতুন নতুন অনেক বেশ কিছু দ্বীপে আমেরিকা হচ্ছে তার সামরিক বিভিন্ন সরঞ্জাম, দূরপাল্লার মিসাইল থেকে শুরু করে অনেক কিছু তারা রিএস্টাবলিশ করবে বা আবার নতুন করে সেখানে প্লেসমেন্ট করবে। সেটা গেল দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব চীন সাগরের ক্ষেত্রে বা দক্ষিণ চীন সাগরের ক্ষেত্রে আমেরিকার একটা পলিসি। তার পরবর্তীতে তারও পূর্বে যদি দেখি, তাইওয়ানের পূর্বে জাপান আছে এবং দক্ষিণ কোরিয়া আছে, যারা হচ্ছে আমেরিকার ট্রিটি অ্যালাইজ বা চুক্তিবদ্ধ বন্ধু। তো সেই ক্ষেত্রে তাদের সব ধরনের বেস, তাদের সাথে সামরিক চুক্তি, আমেরিকার ওখানে সামরিক বেস অলরেডি এক্সিস্টিং। সো ওই অঞ্চলে মুভ করার জন্য বা ওই অঞ্চলে অ্যাক্টিভিটি চালানোর জন্য যে বাংলাদেশের বেস আমেরিকা লাগবে, এই ধরনের কোনো মানে সামরিক রিয়ালিটি যেটাকে বলি বা সামরিক বাস্তবতা কিন্তু আমাদের সামনে নেই। একই সাথে যদি আমরা দেখি ভারত মহাসাগরে বা এই বঙ্গোপসাগরের অঞ্চলে যদি তীরবর্তী অঞ্চলগুলোতে আমরা দেখি, তো অলরেডি 2015-16 সালের দিকে ভারতের নরেন্দ্র মোদী সরকারের সাথে মানে 15-16 সালের পরে আর কি, ভারতের নরেন্দ্র মোদী সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু আমেরিকার সাথে একটা সামরিক চুক্তিতে তারা এসেছে, যেখানে আমেরিকার সাথে এই লজিস্টিক চুক্তিটাই ইন্ডিয়া করেছে, যেখানে ইন্ডিয়ার সামরিক ঘাঁটি এবং ইন্ডিয়ার যে নেভাল বেজ আছে এই জায়গাগুলোতে আমেরিকা অ্যাক্সেস করতে পারে বা আমেরিকার যুদ্ধজাহাজ অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ অলরেডি কিন্তু তারা এই জায়গাতে প্লেসমেন্ট বা এই জায়গাতে ঘাঁটি তারা নিয়েছে। তারপরে ইন্ডিয়া থেকে একটু পশ্চিমে যদি যাই, মালদ্বীপের কাছেই আমরা দেখেছি রিসেন্ট পাস্টে দিয়েগো গার্সিয়া নামে একটা বেস আছে, যেটা একটা ব্রিটিশ বেস, কিন্তু ব্রিটিশ বেসটা 1945 সালের পর থেকে আমেরিকার কাছে ব্রিটেন লিজ দিয়ে রেখেছে। ওখানে আমেরিকার সব থেকে গুরুত্বপূর্ণ যে সামরিক যে
কিছু ইকুইপমেন্টস আছে, ধরেন আমেরিকার স্টেলথ বা হচ্ছে যুদ্ধ বিমান যেটা, বা স্টেলথ হচ্ছে বোম্বার যে প্লেনটা, ধরেন ইরানে যদি পোটেনশিয়াল কোনো যুদ্ধ হয় তার জন্য কিন্তু অলরেডি 4 থেকে 6টা B2 স্টেলথ বোম্বার কিন্তু এসে অলরেডি দিয়াগো গার্সিয়াতে প্লেস করে রেখেছে। এবং দিয়াগো গার্সিয়া থেকে যদি ফ্লাই করে সেটা ইজিলি দক্ষিণ চায়না সি যেটা হচ্ছে দক্ষিণ চায়না সমুদ্র যেটা আছে সেখানে পর্যন্ত আমেরিকা পৌঁছাতে পারবে। সো তার কিন্তু খুব মোটা দাগে বাংলাদেশে স্পেসিফিকলি লাগবে এরকম কোনো সামরিক বাস্তবতা আমাদের চোখের সামনে নেই। হ্যাঁ, বাংলাদেশ যদি অ্যানাদার এক্সাম্পল হয়, বা বাংলাদেশ যদি কিছু লজিস্টিক সাপোর্ট আমেরিকাকে প্রোভাইড করে, বা এই ধরনের কোনো সহায়তা, নৌক্ষেত্রে সহায়তা দেয়, সেটা হয়তো আমেরিকার জন্য রিস্ক মিনিমাইজেশন স্ট্র্যাটেজি হবে। অর্থাৎ ধরেন সিঙ্গাপুরের যদি আমেরিকার ঘাঁটি আক্রান্ত হয়, বা ফিলিপিন্সে যদি আমেরিকার ঘাঁটি আক্রান্ত হয়, তাহলে টেম্পোরারিলি আমেরিকান যুদ্ধজাহাজ হয়তো বাংলাদেশে এসে আশ্রয় নিয়ে, বা বঙ্গোপসাগরে একটা আশ্রয় নিয়ে পরবর্তীতে চলে যাবে, তারা হয়তো বাংলাদেশের মধ্যেও আসবে না, কিন্তু তাদের যেটুকু দরকার ওইটুকু সেফ হারবার হয়তো বাংলাদেশ প্রোভাইড করবে। এটা হয়তো একটি স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন থাকতে পারে, কিন্তু সোফার আমেরিকানদের দিক থেকে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ আমরা দেখিনি। এবং বাংলাদেশের সামরিক বাহিনী বা যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় না কেন, এখানে কেউ কখনো বলেনি যে আমেরিকানরা তাদের সাথে কোনো এক্সচেঞ্জ বা কোনো এনগেজমেন্ট এই ধরনের কিছু চেয়েছে। সো সামরিক বাস্তবতার দিক থেকেও আমি দেখছি না। সো এই জিনিসটাকে আসলে কি, যে আমরা যত সামনে নিয়ে আসবো, আমরা এই জিনিসটাকে যত ক্রেডিট করার চেষ্টা করব, তত কি একটা কনস্পিরেসি থিওরিটাকে সামনে আনা হয় যে হয়তো আপা হয়তো আমাদেরকে দেননি, বা হয়তো আমাদের কনটেক্সটে হয়তো আমেরিকা এই কারণে হয়তো রাগ করে হয়তো তাকে সরিয়ে দিয়েছে, বা এই ধরনের একটা কনস্পিরেসি থিওরি বা একটা কি বলে একটা স্লিপারি স্লোপের মধ্যে হয়তো আমরা চলে যাই। সো আমরা এই জিনিসগুলো ডিসকাস করার আগে আমাদেরকে ওই প্রথমেই দেখতে হবে যে তাদের স্ট্র্যাটেজিক ডকুমেন্টে তারা বাংলাদেশকে কিভাবে দেখতে চেয়েছে, এবং একই সাথে তারা এ পর্যন্ত আমাদের সাথে যে এনগেজমেন্ট করেছে সেই এনগেজমেন্টে তারা আলটিমেটলি চেয়েছে কি, বা আমরা আলটিমেটলি দিতে চেয়েছে কি। সো এই ইন্টারাকশনস গুলো যদি বিগত কয়েক দশকের ইন্টারাকশনস ফলো করি, সো তারা কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই কোনো হিন্টস দেয়নি যে তারা কখনো কোনো বেস আমাদের কাছে চেয়েছে, রাইট? সো ফিলিপিন্সে বেস চেয়েছে, বা অন্যান্য কান্ট্রিতে ভিয়েতনামে বেস চেয়েছে, এই ব্যাপারে কিন্তু আমেরিকা ক্লিয়ার ছিল। এবং ভিয়েতনাম যুদ্ধের পরে রিসেন্ট পাস্টে ওবামার পিরিয়ডেই আমরা দেখলাম যে আমেরিকার বিমানবাহী রণতরী থেকে শুরু করে আমেরিকার প্রভাব, মানে বড় বড় যুদ্ধজাহাজ কিন্তু রেগুলার বেসিসে ভিয়েতনামে যাচ্ছে, বা ভিয়েতনামের পোর্ট কল করছে, বা ভিয়েতনামের সামরিক বাহিনীর সাথে তারা যৌথ মহড়া বা এই ধরনের কার্যক্রমে যুক্ত। সো তারা যেখানে যেটা করতে চায় সেটার ব্যাপারে কিন্তু কোনো লুকাছুপা করে কোনো কাজ করছে না, তারা কিন্তু করছে। একই সাথে আমেরিকা এটাও বোঝে যে আমাদের সাথে চায়নার সম্পর্কটা ঐতিহাসিক এবং কৌশলগত পর্যায়ের একটা সম্পর্ক। এই সম্পর্কটাকে আমরা যে সম্পূর্ণরূপে ত্যাগ করে আমেরিকার খুব কাছের বন্ধু হতে পারবো না, সেটা আমেরিকান স্ট্র্যাটেজিক থিঙ্কার্সটাও জিনিসটা বোঝে, বা তারা হয়তো জিনিসটা জানে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আমেরিকার চাহিদা যে খুব আহামরি বেশি তাও কিন্তু না। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমরা হয়তো জেনে অথবা না জেনে, জেনে হচ্ছে যে কিছু মানুষজনের হয়তো একটা ইনসেন্টিভ আছে, তারা জিনিসটাকে একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে দেখাতে চান, বিকজ তারা একটা পার্টিকুলার এজেন্ডাকে সামনে আনতে চান। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের পড়াশোনার অবস্থা খুবই বাজে। আমরা আন্তর্জাতিক সম্পর্কগুলোকে খুব ইমোশনালি দেখি, যেটা আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে ইমোশনের কোনো জায়গা নেই। কারণ আলটিমেটলি রাষ্ট্রগুলো আসলে আপনি কার কত ভালো বন্ধু ভাই এগুলা দেখে রাষ্ট্র কখনো তার ডিসিশন নেয় না। রাষ্ট্র ডিসিশন নেয় তার জাতীয় স্বার্থ বা তার ন্যাশনাল ইন্টারেস্ট আপনি কতটা ফুলফিল করতে পারছেন, রাইট? সো ওই কনটেক্সট থেকে দেখলেও কিন্তু আসলে আমরা কোনো এখনো পর্যন্ত কোনো সিগনিফিকেন্টলি কোনো মুভমেন্ট পাইনি যেখানে আমরা বলতে পারবো যে না, আমেরিকা বাংলাদেশ এইটা চেয়েছে বলে এই জিনিসগুলো করছে। বাংলাদেশ তার জন্য গুরুত্বপূর্ণ, বাট সেটা সামরিক ঘাঁটির জন্য না, সেটা ফর আদার ফ্যাক্টরস যেটার জন্য বাংলাদেশ তার জন্য গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে মানে যেটা দেখতে পাই যে ভারত এবং চীনের ভিতরে যে সীমানা নিয়ে যে বিরোধ, এবং সেইখানে দেখা যায় যে সীমানাতে চীন তাদের অনেক বড় ধরনের লজিস্টিক সাপ্লাই তারা জড়ো করছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পয়েন্টে, এবং তারা যোগাযোগ ব্যবস্থা উন্নত করছে। রিসেন্টলি অরুণাচলে তারা অনেকখানি জায়গা দখল করে নিছে। তো আসলে চীনের কি একটা লং টার্ম স্ট্র্যাটেজি আছে কিনা যে চিকেন নেক থেকে ভারতকে কোন একটা সময় আলাদা করে ফেলা, বা যদি কখনো যুদ্ধ বাঁধে তখন এই জায়গাগুলো দখল করে নেওয়া? চীনের কি এরকম একটা লং টার্ম স্ট্র্যাটেজি আছে কিনা? ওয়েল, যেহেতু ভারত এবং চীন দুইজনই হচ্ছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে এত সিগনিফিকেন্ট একটা জায়গা নিয়ে নেওয়া উড লিড টু মেজর এসকালেশন, যেটা হয়তো কনভেনশনাল স্পেকট্রামে নাও থাকতে পারে। ইন্ডিয়ার এত বড় একটা স্ট্র্যাটেজিক ডিফিট যদি চায়না দিতে চায়, সেই ক্ষেত্রে হয়তো ইন্ডিয়া হয়তো কর্নার্ড হবে, এবং ইন্ডিয়াকে হয়তো দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা সিচুয়েশনে হয়তো ফেলানো হবে। সোফার আমরা চাইনিজ স্ট্র্যাটেজি থেকে আমরা এই ধরনের কোনো ইনিশিয়েটিভ আমরা দেখিনি। চায়না ইন্ডিয়াকে প্রেসারের উপরে রাখতে চায়, কিন্তু চায়না ইন্ডিয়াকে একেবারে কর্নার করে রাখতে চায় না, বিকজ মানে কর্নার করা এনিমাল হচ্ছে সবসময় সব থেকে ডেঞ্জারাস হয়, এটা চাইনিজরাও বোঝে। এখন একটু যদি ঐতিহাসিক ভাবে দেখি,
ব্রিটিশ ভারতের সাথে যখন তিব্বতিয়ান কিংডম বা তিব্বতের রাজাদের সাথে যে সম্পর্কটা ছিল, একই সাথে পরবর্তীতে চাইনিজ কিং ডাইনেস্ট্রি বা হচ্ছে চাইনিজ কমিউনিস্টদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা আসার আগে, তখন দেখেছি যে এই অঞ্চলটা হচ্ছে সার্ভে করা ছিল না প্রপারলি। এটা প্রচন্ড পাহাড়ি এবং দুর্গম একটা এরিয়া। সো এই জায়গাটায় হচ্ছে মেজর আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মৌখিক ভাবে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তোমার সীমানা এখানে, আমার সীমানা এখানে। সো প্যাংগং লেক থেকে শুরু করে আপনি গালওয়ান থেকে শুরু করে প্রত্যেকটা যে জায়গা যদি আপনি দেখেন, ওই যে আমরা দোকলামের ইস্যুটা যেটা দেখলাম, প্রত্যেকটা কনটেক্সটেই কিন্তু যেটা হয়েছে যে মডার্ন ইন্ডিয়া বা মডার্ন চায়না তার হচ্ছে ধরেন সার্ভেলেন্স ক্যাপাবিলিটি বা তার হচ্ছে সামরিক বাহিনীর পজিশনের কারণে এখন এই জায়গাগুলো নিয়ে ফাইট লাগছে। কিন্তু অতীতে যে ম্যাপটা হয়েছে, ম্যাপটাই কিন্তু একটা সোজা দাগ বা হচ্ছে হয়তো একটা লেক দেখে ডানে বামে একটা ঘুরে গিয়ে দাগ হয়েছে। কিন্তু ম্যাপের যে কিছু একদম রিয়েল গ্রাউন্ডে যখন আপনি যাবেন, ঠিক আছে, 50 বা 100 মিটারের একটা জায়গা হয়তো আছে বা 200 মিটারের একটা জায়গা আছে যেটা ম্যাপে ডিমার্কেটেড না। এখন এই আনডিমার্কেটেড জায়গাটাকে নিয়ে আপনি কি করবেন, তাই না? ধরেন বাংলাদেশ ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা যদি খুব উদাহরণ হিসাবে ধরি, তো আমাদের দুই দেশের মধ্যে একটা বর্ডার হিসাবে কিছু কিছু কমন নদী আছে। এই নদী বা খালগুলাতে যখন হচ্ছে চর জেগে ওঠে, তখন এই চরের দখল নিয়ে বিএসএফ এর সাথে বিডিআর এর অতীতে বেশ কয়েকবার গোলাগুলি হয়েছে বা বাংলাদেশিদের সাথে ভারতীয়দের সংঘর্ষ হয়েছে, তাই না? এখন এই পাহাড়ি অঞ্চল যেটা বছরের একটা বড় সময় ধরে কি বলে যে তুষারাবৃত থাকে, এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে যে একটা হয়তো যখন ব্রিটিশরা হয়তো সার্ভে করার চেষ্টা করেছে বা তিব্বতের রাজা বা তিব্বত কিংডম অফ তিব্বত যখন সার্ভে করার চেষ্টা করেছে, তখন তারা হয়তো সিচুয়েশনটা একভাবে দেখেছে। পরবর্তীতে হয়তো ওই ওই এরিয়ার হয়তো মধ্যে কিছু ভৌগোলিক পরিবর্তন বা হয়তো ভূমিকম্পের কারণে হয়তো অথবা নদী তার দিক পরিবর্তন করেছে, অথবা লেক হয়তো বড় হয়েছে বা ছোট হয়েছে, এইগুলার কারণে নতুন মানে ভূপ্রাকৃতিক কিছু পরিবর্তন এসেছে যেগুলা ম্যাপের মধ্যে আপনার একদম মাইনিউট ডিটেলসে নাই। এখন ধরেন আমাদের কাছে জিপিএস থাকার কারণে বা স্যাটেলাইট ইমেজারি থাকার কারণে আমরা একদম পুরা 1 সেন্টিমিটার 2 সেন্ট মানে কত 1 ফুট 2 ফুট ডিস্টেন্সের জায়গাও স্যাটেলাইট থেকে দেখতে পারি। এইখান থেকে 200 বছর আগে তো জিনিসটা এরকম ছিল না। সো তখনকার ম্যাপ যেটার উপর বেসিস করে কাস্টমারি এগ্রিমেন্টস ইন্ডিয়া এবং চায়নার মধ্যে, এই কাস্টমারি এগ্রিমেন্টসটা তো এখন এক্সিস্ট করে না। এখন চায়না এই জায়গাগুলোতে নিজের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ধরে রাখার জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে একটা সালামি স্লাইসিং টেকনিক্স যেটাকে আমরা বলি, মানে সালামি যেটা পাওয়া যায়, সালামিকে খুব পাতলা করে স্লাইস করতে হয়। তো চায়না এইভাবেই আস্তে 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 স্লাইস করে করে জমি নিজের জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে। এটা কেন চায়না করেছে? কারণ 62 সালের সাইনো ইন্ডিয়ান ওয়ারের কথা চিন্তা করি বা তার আগে, যখন ইন্ডিয়া এবং চায়না দুইজনই যখন সীমান্তে আস্তে আস্তে নিজেদের সৈন্য সমাবেশ করছে বা বর্ডার গাছগুলোকে প্লেস করছে, এই সময় ভারতীয় সেনাবাহিনী কিছু ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজেস পজিশন তারা ধরেছে। যেরকম দোকলামের কাছে ইন্ডিয়ান যে পজিশনটায় চায়নারা ঢোকে এবং যে কারণে তাদের দোকলামে সংঘর্ষটা হয়, ওই পজিশনটা জিও স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়ার অ্যাডভান্টেজে থাকে, ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ। অর্থাৎ ওই পজিশনে থাকার কারণে ইন্ডিয়া সোফার খুব ট্যাকটিক্যাল অ্যাডভান্টেজ পাচ্ছিল যখন লোকাল লেভেলে আপনি অপারেশন দেখবেন। এখন দুইটা পাহাড়ের মধ্যে আপনার হয়তো 100-200 মিটারের গভীর গিরিখাত আছে, এই গিরিখাত তো আর আপনি পার করতে পারবেন না, তার মানে আপনার যাওয়ার জন্য অন্য কোনো অল্টারনেটিভ রুটস লাগবে। চাইনিজরা ইন্ডিয়ানদেরকে ইনফর্ম করে যে আমরা এখানে একটা বর্ডার রুটস বানাচ্ছি, উই নিড, মানে ইনফর্ম করে বর্ডার রুটস বানানোর চেষ্টা করে। কিন্তু পরবর্তীতে হয়তো ইন্ডিয়া পলিটিক্যাল বা অন্য কোনো ডিসিশনের কারণে তারা তাদের পূর্বের পজিশন থেকে কিছুটা সরে আসে, যে কারণে চাইনিজরা প্রিপেয়ার হওয়ার সময় পায় এবং তারা একটা লং টার্ম প্ল্যানিং করেই কিন্তু দোকলামে তাদের অপারেশনটা চালিয়েছে। এবং এইখানে দেখা যাচ্ছে চাইনিজরা যে ডিসঅ্যাডভান্টেজ পজিশনটাই ছিল, সেখানে তারা বর্ডার রোডস, কমিউনিকেশন রোডস থেকে শুরু করে অন্যান্য স্থাপনা তৈরি করে তারা তাদের ওই ডিসঅ্যাডভান্টেজটাকে অ্যাডভান্টেজে রূপান্তরিত করেছে। সো দিস ইজ পার্ট অফ আ লং টার্ম স্ট্র্যাটেজি। এবং সমস্যা হচ্ছে যে সাবসিকুয়েন্ট ইন্ডিয়ান বা চাইনিজ গভর্নমেন্ট যে ডিসকাশনটা করেছে, ইন্ডিয়ানদের কনটেক্সট থেকে সিগনিফিকেন্টলি কিছুটা আমি বলি ডিপার্চার আছে। 1992 এর দিকে যখন মোরারজি দেশাই বা অন্যান্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ছিল, যখন কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছিল, সো একটা কোয়ালিশন গভর্নমেন্টের কনটেক্সটে হিস্টোরিক্যালি আমরা দেখলে কিছু কিছু কনটেক্সটে আমরা হয়তো তাদের প্রিভিয়াস গভর্নমেন্টের ডিসিশন থেকে কিছু ডিপার্চার আমরা পাই, যে ডিপার্চারের কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে মানে চায়নাতে একটা সিঙ্গেল একটা পার্টি বা চায়না একটা পলিসি কনসিস্টেন্সি মেনটেন করেছে। ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা নতুন নতুন যে সরকার এসেছে কোয়ালিশন গভর্নমেন্ট, তাদের মধ্যে হয়তো এই ব্যাপারে দ্রুত একটা সলিউশন পাওয়ার একটা টেন্ডেন্সি ছিল। এই কারণে হয়তো তারা অতীতের বেশ কিছু এগ্রিমেন্টটাকে ডিফারেন্টলি ইন্টারপ্রিট করেছে। কিন্তু চাইনিজরা একভাবে ইন্টারপ্রিট করেছে, ইন্ডিয়ানরা একভাবে ইন্টারপ্রিট করেছে। সো এই দুই ধরনের ইন্টারপ্রিটেশনের ডিফারেন্সেস কারণে দেখা যাচ্ছে মেজর কিছু প্রবলেম ক্রিয়েটেড হয়েছে। একই সাথে মোদি গভর্নমেন্টের চাইনিজ পলিসি যদি দেখি, সোফার তারা কিন্তু যে খুব সিগনিফিকেন্টলি চাইনিজদেরকে অপোজ করেছে এই কথাটা আমি মোটা দাগে বলতে পারছি না। মানে তাদের সাবস্টেন্সিভ পলিসি কিন্তু ডিএসকেলেশন ছিল, তারা চাইনিজদের সাথে মেজর লেভেলে কোনো এসকেলেশনে যেতে চায়নি। কিন্তু ডোমেস্টিক অডিয়েন্সের কাছে তারা জিনিসটাকে একভাবে মানে পোর্ট্রে করেছে
বা একভাবে দেখিয়েছে, আর চায়নার সাথে যখন তাদের বাইলেটারাল ডিসকাশন হয়েছে তখন কিন্তু তারা একভাবে দেখিয়েছে। কংগ্রেসের আমলে যখন আমরা দেখেছি যে চায়না কিছু কিছু অঞ্চলের নাম যখন পরিবর্তন করে চাইনিজ নাম করে বা কিছু কিছু অঞ্চল যখন ম্যাপে ইনক্লুড করেছে, তখন কিন্তু এই বিজেপি বা মোদী সরকার মানে বিজেপির গভর্নমেন্টই কিন্তু বা বিজেপি দল হিসেবে কিন্তু এটা খুব স্ট্রংলি প্রোটেস্ট করেছে। কিন্তু পরবর্তীতে যখন বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় যখন চায়না এই যে নাম পরিবর্তনের যে প্রসেসটার মধ্যে দিয়ে গেল, তখন কিন্তু আমরা দেখেছি যে ইন্ডিয়ান পররাষ্ট্রমন্ত্রী জি এস জয়শঙ্কর, তার স্টেটমেন্টটা কিন্তু অনেকটাই অ্যাম্বিগিউয়াস, তার স্টেটমেন্টটা কিন্তু অনেকটাই কনফিউজিং একটি স্টেটমেন্ট যে আসলে ইন্ডিয়ার পজিশনটা কি। আগে যখন খুব স্ট্রংলি অপোজ করতে, এখন কিন্তু সে স্ট্রং অপোজিশনের জায়গা থেকে ইন্ডিয়া সরেছে। অর্থাৎ সাবস্টেন্সিভ লেভেলে ইন্ডিয়া হয়তো বারবার চেয়েছে যে কোন রকমে চায়নার সাথে এই সমস্যাটাকে না বাড়াতে দেয়, এই জন্য সে হয়তো তার পলিসি লেভেলে যে উইকনেসটা ছিল বা বিহেভিয়ারের মধ্যে যে কনসিস্টেন্সি বা ধরে রাখার যে ব্যাপারটা ছিল, সেটা হয়তো সেখান থেকে হয়তো সে সরে এসেছে। এটা একটা রিজন হতে পারে আর কি। মানে মায়ানমারের ক্ষেত্রে যে ভারত বা চীন, তারা আসলে মায়ানমারে এখন অনেকগুলো পক্ষ, জান্তা সরকার, আরাকান আর্মি থেকে আরো অনেকগুলো উইং আছে, ওদের ব্রাদারহুড। তো প্রশ্নটা হচ্ছে যে ভারত এবং চীন উভয়ই এখানে আসলে একটা ভালো মানে ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করে মায়ানমারে। তো ভারত এবং চীন আসলে সাম্প্রতিক সময়ে মায়ানমারে তাদের আসলে ভূমিকাটা কিরকম? তারা কি এখনো জান্তা সরকারের পক্ষে আছে, নাকি আসলে তাদের পক্ষটা অনেক দিক থেকে শিফট হয়ে গেছে বিভিন্ন জায়গাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর দিকে? ইন্ডিয়া হচ্ছে অফিসিয়ালি আরাকান আর্মিকে স্বীকৃতি দেয়নি, কিন্তু বিগত আমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেন, ফর্টিফাইড রাইটস বলেন, বা আমাদের যে লোকাল যারা সাংবাদিকরা যারা আরাকান আর্মির সাথে কাজ করেন বা এনগেজমেন্ট আছে, তাদের থেকে প্রাপ্ত তথ্যের মতে আমরা যেটা জানতে পারি যে ইন্ডিয়া বিগত 1 থেকে 1.5 বছর ধরে আরাকান আর্মির সাথে সম্পর্ক একটা এস্টাবলিশ করার একটা প্রসেসের মধ্যে দিয়ে আছে। ঐতিহাসিকভাবে ইন্ডিয়ার সাথে আরাকান আর্মির সম্পর্কের মধ্যে একটা ডিভিশন ছিল, কারণ আরাকান আর্মির একটা একদম ফাউন্ডিং এর দিকে যে কিছু লিডারশিপ হচ্ছে ইন্ডিয়ান কিছু স্পেশাল ফোর্সের অপারেশনে তারা হচ্ছে মৃত্যুবরণ করেন। এটার কারণে একটা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়ার সাথে আরাকান আর্মির একটা দুঃসম্পর্ক ছিল। কিন্তু আরাকান আর্মি যখন ডিফ্যাক্টো মংডু থেকে শুরু করে বাংলাদেশের ইন্টার বর্ডারটা যখন তাদের ডিফ্যাক্টো কন্ট্রোলে নিয়ে নেয়, তার পরবর্তীতে ইন্ডিয়ার একটা প্রজেক্ট ছিল আরাকানে, সেটা হচ্ছে কালাদান মাল্টিনোডাল প্রজেক্ট, যেটা সিতুয়ে পোর্ট হয়ে কালাদান রিভারের মাধ্যমে ইন্ডিয়ান সীমান্তে যাবে, ওখান থেকে বাই ল্যান্ড হচ্ছে আপনার ওই যে ইম্ফল পর্যন্ত যাবে, রাইট? সো এই জিনিসটাই প্রবলেম যেটা হয়েছে যে আরাকান আর্মি ইন্ডিয়ার এই জিনিসটাকে মানে আরাকানের এন্টার কন্ট্রোলটা নেওয়ার পরে যেটা হয়েছে যে তখন আমাদের হাতে বা ইন্ডিয়ার হাতে তখন একটা ফেট অ্যাকমপ্লি হয়েছে যে তাদের কালারদান প্রজেক্ট যদি সাকসেসফুল করতে হয়, আরাকান আর্মির সাথে এনগেজমেন্ট ছাড়া তাদের কোনো অপশন নেই। সো তারা যেটা করেছে, আরাকান আর্মিকে অফিসিয়ালি স্বীকৃতি দেয়নি, আবার বার্মিজ গভর্নমেন্ট থেকে স্বীকৃতি সরিয়েও নেয়নি, বা বার্মিজ গভর্নমেন্টকে খুব অ্যাক্টিভলি স্বীকৃতি দেয়নি, কিন্তু তারা লোকাল লেভেলে আরাকান আর্মির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে। এখন একটা ইনসার্জেন্সি অর্গানাইজেশন যখন ইনসার্জেন্সি করে, তখন সে চাঁদাবাজি করতে পারে, তখন সে এলাকা দখল করতে পারে, তখন সে লোকজনকে থ্রেট দিয়ে চিটাগাং হিল ট্যাক্সে আমরা যেটা দেখি, ওরা মানুষজনকে অপহরণ করে নিয়ে চাঁদাবাজি করে, কিংবা লোকাল দোকান থেকে পাহাড়ি বাঙালি সবার দোকান থেকে চাঁদাবাজি করে টাকা নিয়ে যায়, কিংবা ফসলের একটা পোর্শন তারা নিয়ে যায়, তাই তো? কিন্তু আপনি যদি যখনই একটা গভর্নিং ফোর্স হিসেবে নিজেকে আবির্ভূত করবেন, তখন আপনাকে গভর্নেন্স দিতে হবে, তখন আর আপনি এইভাবে চাঁদাবাজি করতে পারবেন না, তখন আপনাকে অফিসিয়াল ট্রেড রুলস গুলো ফলো করতে হবে, তখন আপনাকে কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে। সো আরাকান আর্মির জন্য দরকার এত বড় একটা ইনসার্জেন্সি মুভমেন্ট চালানোর জন্য তাদের অস্ত্র, যেটা তারা কিনতে পারে, কিন্তু অস্ত্র কেনার জন্য তো তাদের টাকা লাগবে, বা তাদের এত বড় যে একটা সার্ভিস, তাদের প্রত্যেকজন সৈন্য, জেনারেল, তারপরে আরাকান আর্মির মধ্যে বিভিন্ন ফ্যাকশন আছে, ধরেন এই নেতার আন্ডারে 20 জন সৈন্য, ওই নেতার আন্ডারে 50 জন সৈন্য, আরেকজন নেতার আন্ডারে হয়তো 100-200 জন সৈন্য। তো এদের সবার যে আন্ডারে যে সৈন্যটা আছে, যে বিভিন্ন সেনাপতি, তো তাদেরকে তো ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার। এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তারা কোথা থেকে পাবে? সো ইন্টারন্যাশনাল ট্রেডে যদি তারা হচ্ছে মানে বাংলাদেশের ক্ষেত্রেও যে জিনিসটা হয়েছে, যে আমরা দেখেছি যে আরাকান আর্মি চায় যে বাংলাদেশ মানে অ্যাকনলেজ করুক যে তার একটা লিগাল ফোর্স যাতে আরাকান আর্মির সাথে ট্রেড করে, রাইট? এই ডিসকাশনটা কিন্তু আমরা রিসেন্টলি দেখেছি। এটা করার রিজনটাই হচ্ছে দুইটা, একটা হচ্ছে একটা তারা ইন্টারন্যাশনাল লেজিটিমেসি পাচ্ছে যে আরাকান আর্মি এখানে ট্যাক্সেশনের ক্ষেত্রে, ট্যাক্স কালেকশন, রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে আরাকান আর্মি একটা লেজিটিমেট অ্যাক্টর। ঠিক সেম কেসটা কিন্তু তার ইন্ডিয়ার সাথে করেছে। ইন্ডিয়ান প্রজেক্ট যদি সাকসেসফুল হতে হয়, কালাদান দিয়ে যদি ইন্ডিয়ান নর্থ ইস্টে যদি সি অ্যাক্সেস করতে হয়, বা তাদের ওখানে যদি প্রোডাক্ট যেতে হয়, তার মানে হচ্ছে আরাকান আর্মির সাপোর্ট ছাড়া কিন্তু তারা পারবে না। এখন আরাকান আর্মির সেন্সটা হচ্ছে যে আমরা যদি ইন্ডিয়ান প্রজেক্ট যেতে যাই, এখান থেকে যদি 5% বা 1% বা 2% করে আমরা যদি রেভিনিউ কালেক্ট করতে পারি, ধরেন একটা প্রোডাক্ট হচ্ছে যাচ্ছে পার টনে হচ্ছে ওরা $10 করে আয় করবে,
সো একটা ট্রাকে 5 টন থাকে, তার মানে একটা ট্রাক থেকে 50 টন তারা পাচ্ছে। এরকম হাজার হাজার ট্রাক হচ্ছে দিনে সারাদিনে চলাফেরা করবে। বা একটা জাহাজ থেকে ধরেন $1 লাখ পেলো, রাইট? সো এইভাবে যদি চিন্তা করি, ম্যাসিভ অ্যামাউন্ট অফ রেভিনিউ কিন্তু জেনারেট হচ্ছে আরাকান আর্মির জন্য, যেটা আরাকান আর্মির লেজিটিমেসিকে আরো এনহ্যান্স করবে। কারণ তখন তারা হচ্ছে শুধুমাত্র সৈন্যদের বেতন বা সেনাপতিদের মনোরঞ্জন বাদ দিয়ে একই সাথে তাদের হাতে যে এডিশনাল ইনকাম থাকবে সেটা দিয়ে আরাকানের নর্মাল যে পপুলেশন আছে তাদের জন্য কিছু জনকল্যাণমূলক কার্যক্রম করতে পারবে। হয়তো তারা ডাক্তারের একটা মেডিকেল ক্যাম্প করতে পারবে, অথবা কোনো জায়গায় লোকজনের খাবার নাই সেখানে হয়তো তারা ফুড সাপ্লাই বা খাদ্যশস্য নিয়ে সহায়তা করবে। এইসব জিনিস করার জন্য তো কিছু এডিশনাল ইনকাম লাগে, তাই না? আপনি যখন ইনসার্জেন্সি শুধুমাত্র যুদ্ধ করছেন তখন আপনার শুধুমাত্র যুদ্ধ করার আর সৈন্যদের বেতন দেওয়ার অর্থ লাগবে, তাই না? বা সৈন্যদের পরিবারগুলোকে মেনটেন করার অর্থ লাগবে। কিন্তু আপনি যখন সরকার চালাচ্ছেন বা একটা রাষ্ট্র পরিচালনা করার চিন্তা ভাবনা করছেন, গভর্নমেন্ট চালাচ্ছেন, তখন কিন্তু গভর্নমেন্টের অনেকগুলো সোশ্যাল সার্ভিসের জন্য অনেকগুলা রেসপন্সিবিলিটিস থাকে, তাই না? হাসপাতাল মেনটেন করা, তারপরে হচ্ছে ডাক্তারদের বেতন দেওয়া, তারপর হচ্ছে স্কুল কলেজের টিচারদেরকে বেতন দেওয়া। বিকজ তখন তো আপনার ইনসার্জেন্সি মুভমেন্ট নাই, তখন আপনি একটা গভর্নমেন্ট, সো আপনার কাছ থেকে মানুষ হচ্ছে এগুলো এক্সপেক্ট করবে। সো আরাকান আর্মি যখন নিজেকে যদি একটা লেজিটিমেট গভর্নিং অল্টারনেটিভ গভর্নিং স্ট্রাকচার হিসেবে দেখাতে চায়, তার জন্য তো তাদের ইনকাম লাগবে বা রেভিনিউ জেনারেট করা লাগবে, যেটা তো শুধুমাত্র চাঁদাবাজি দিয়ে সম্ভব না, যেটার জন্য ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এবং ইন্টারন্যাশনাল রেভিনিউ জেনারেশনটা হতে হবে। যেই কারণে ইন্ডিয়া ওই জায়গাটাই ক্যাপিটালাইজ করেছে যে আরাকান আর্মির অর্থ দরকার, আর আমার প্রোডাক্টস গুলো আমার কালাদানের প্রজেক্টের থ্রুতে আমার হচ্ছে আমার নর্থ ইস্টে নেওয়া দরকার, যাতে আমার সি এক্সেসটা পাই। এই কারণে তারা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়েছে, এবং সোফার মানে বাংলাদেশ যে জায়গাটা ক্যাপিটালাইজ করতে পারেনি সেই জায়গাতে ইন্ডিয়ানটা অনেক দূর এগিয়ে গিয়েছে, এই কথাটা আমি বলতে পারবো। এখনো পর্যন্ত প্রোডাক্টস মানে অফিসিয়ালি যাওয়া শুরু হয় নাই, বাট ইনঅফিসিয়ালি প্রোডাক্টস আসা যাওয়া করছে ওই ওই রুট দিয়ে। সো সোফার এইটাই আমরা জানি। এখন হয়তো বাংলাদেশে যারা এইগুলা নিয়ে বা গোয়েন্দা সংস্থা যারা আছেন যারা এগুলা নিয়ে কাজ করেন তারা হয়তো বেটার বলতে পারবেন যে এটার অ্যাকচুয়াল অন গ্রাউন্ড কি। বাট ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকে আমরা যেটা জানতে পারি সেটা আর কি আপনার সামনে তুলে ধরলাম। আচ্ছা, রোহিঙ্গাদের যে জায়গাগুলো যারা মানে যেখান থেকে তারা আসলে দেশান্তরিত হয়েছে, মানে বাংলাদেশে চলে আসছে, তো মানে প্রশ্নটা হচ্ছে যে আরাকান আর্মির বর্তমান মনোভাব কিরকম, যে বাংলাদেশ থেকে যদি রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্তন করা হয় তারা কি আসলে এটা মেনে নিবে কিনা, বা তারা এই দিকে তাদের আসলে মতামতটা কিরকম? এইখানে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার একটা ছোট ভুল করে ফেলেছে আমার কাছে যেটা মনে হয়, এবং এইটা আরাকান আর্মির সোর্স বা বার্মি সোর্স থেকেও এটা বোঝা যাচ্ছে যে এই ধরনের একটা হয়তো ভুল স্টেপ বাংলাদেশ নিয়ে ফেলেছে। কারণ আমরা জানেন যে আরাকান আর্মির সাথে আমরা ইনফরমালি ডিসকাশন শুরু করেছিলাম, তাদের সাথে আলোচনা হয়েছে, লোকাল লেভেলে আমাদের তাদের সাথে কন্ট্যাক্ট আছে, এবং এটা খুব স্বাভাবিক। এই ধরনের আমার বর্ডারের কাছে এই ধরনের একটা ইনিশিয়েটিভ হবে বা এই ধরনের একটা ইনসিডেন্স হবে বা একটা ইনসার্জেন্সি হবে, আমরা সেটা সম্পর্কে খোঁজ খবর রাখবো না, এটা কোনো রাষ্ট্রই কখনো এইভাবে বিহেভ করে না, চোখ কান বন্ধ কেউ রাখে না, সবাই এই এনগেজমেন্ট গুলা করে। ইন্ডিয়া বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যে যারা এই এনগেজমেন্ট গুলা করে না। সো আমরা এনগেজমেন্ট করেছি, দিস ওয়াজ লং ওভার ডিউ। এখানে আবার ইন্টারিম গভর্নমেন্টকে আমি থ্যাংক ইউ দিব যে তারা এই এনগেজমেন্টটা করেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে বার্মিজ গভর্নমেন্ট একটা লম্বা সময় ধরে ইন্টারন্যাশনাল আইসোলেশনের মধ্যে ছিল, একঘরে হয়েছিল, তাদের সাথে ইন্টারন্যাশনাল কোন অ্যাক্টরসরা মোটা দাগে এঙ্গেজ করতে চাচ্ছিল না। পরবর্তীতে বার্মাতে কিছুদিন আগে একটা মানে প্রচন্ড প্রলয় মানে মানে বিধ্বংসী একটা ভূমিকম্প হয়েছে, আমরা দেখেছি 8 থেকে 10 হাজারের মতো মানুষ হয়তো মারা গিয়েছে। এইটাকে ব্যবহার করে তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে একটা অ্যাক্সেস তৈরি করা বা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তারা হয়তো একটা কি বলে লেজিটিমেসি পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি ইন্টারন্যাশনাল কমিউনিটির অনেকেই বার্মাতে হয়তো খাদ্যশস্য বা ত্রাণ পাঠিয়েছে, কিন্তু তারা কিন্তু মূল দাগে বার্মির সরকার তাকে কিন্তু তারা লেজিটিমেসি দেয় নাই। সেই গ্রাউন্ড থেকে বাংলাদেশের আসলে বার্মিজ গভর্নমেন্টের বা বার্মিজ সামরিক জান্তা, যেটা সামরিক জান্তার সাথে এনগেজমেন্ট করাটা আসলে আমাদের জন্য কতটা লাভজনক সেটা নিয়ে হয়তো একটা প্রশ্ন থেকে যায়। কারণ রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় কিন্তু তারা কোনো প্রমিস আমাদেরকে করেনি। আমাদের মানে রোহিঙ্গারা 2017 সালে বাংলাদেশে বিতাড়িত হওয়ার পর থেকে আমরা বিভিন্ন মানে ইনিশিয়ালি যে 8 লাখ লোক বাংলাদেশে এসেছিল তার মধ্যে থেকে যতদূর মনে পড়ছে যে 1,80,000 লোকের একটা লিস্ট তারা অ্যাপ্রুভ করেছে, যে এই লিস্টটা তারা মনে করে ভ্যালিড। কিন্তু বার্মিজ গভর্নমেন্ট নেপিদোতে বসে কি চিন্তা করলো কি না চিন্তা করলো সেইটার সাথে আমাদের আরাকানের যে অন গ্রাউন্ড পরিস্থিতি বা একদম রিয়েল লাইফ যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে তো আকাশ পাতাল তফাৎ, তাই না? কারণ আরাকানে তো বার্মিজ গভর্নমেন্ট এক প্রকার হচ্ছে বিতাড়িত এখান থেকে, তারা বড় মানে আরাকানের মেজরিটি এরিয়া কিন্তু আরাকান আর্মির দখলে। সো আমাদেরকে যদি রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে হয় বা রোহিঙ্গাদেরকে পাঠাতে হয়, সেটা তো আরাকান আর্মির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে পাঠাতে হবে, তাই না? স্পেশালি আমরা যদি এটা একটা জিনিস চিন্তা করি যে আমি ইন্টারিমের প্রথম ইনিশিয়েটিভটাকে কেন সাকসেসফুল বলেছিলাম,
অতীতে আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে বা যতটুকু ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকে পাওয়া যায় যে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিছু লোকজন হয়তো আরাকান আর্মির বা রোহিঙ্গাদেরকে কিছু এনকারেজ করেছে যে বার্মিজ গভর্নমেন্টের পক্ষে গিয়ে যুদ্ধ করা, অথবা হয়তো এই ডিসকারেজ করেনি, দুইটা যে কোনো একটা হতে পারে। কিন্তু রোহিঙ্গারা বার্মিজ সরকারের পক্ষে বা বার্মিজ সামরিক জান্তার পক্ষে যুদ্ধ করেছে আরাকান আর্মির বিরুদ্ধে। এখন এটা বাংলাদেশ এনকারেজ করেছে নাকি বাংলাদেশ বাধাগ্রস্ত করেনি, দুইটা যে কোনো একটা হতে পারে, কনটেক্সট হতে পারে। কিন্তু এই জায়গাতে আরাকান আর্মি আমাদেরকে ট্রাস্ট করে না, কারণ রোহিঙ্গাদেরকেও ট্রাস্ট করে না, বিকজ রোহিঙ্গারা তাদের বিরুদ্ধে বার্মিজ জান্তার পক্ষে ফাইট করেছে। এখানে রোহিঙ্গাদেরকে যে প্রলোভনটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে বার্মি সরকারের পক্ষে আরাকান আর্মির এগেন্স্টে যুদ্ধ করলে তাদের যে বাড়িঘর বা যেগুলো দখল হয়ে গিয়েছিল বা যেখান থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে ওইগুলো হয়তো তাদেরকে ফেরত দেওয়া হবে। কিন্তু আলটিমেটলি বার্মি সেনাবাহিনীর তো সেই ক্যাপাসিটি নাই তাদেরকে ফেরত দেওয়ার, কারণ এই জায়গা তো তার দখলে নাই, তাই না? সো এইটা একটা ভুল স্টেপ ছিল। এইটার পরবর্তীতে আমরা যেটা করলাম, ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা দেখেছি যে আরসা প্রধান বা বেশ কিছু বার্মিজ এই রোহিঙ্গাদের যে অর্গানাইজেশন গুলো আছে, ইনসার্জেন্স অর্গানাইজেশন গুলো আছে যারা আরাকানে যুদ্ধ করেছে বা আরাকানে বিভিন্ন সংঘাতের সাথে জড়িত ছিল, তাদের কয়েকজনকে গ্রেফতার করে একটা মেসেজ দেওয়া হয়েছিল আরাকান আর্মিকে। এই মেসেজটার উদ্দেশ্যটা ছিল আরাকান আর্মির সাথে একটা ট্রাস্ট বিল্ড আপ করা, এবং আরাকান আর্মি এটার ব্যাপারে খুব পজিটিভ ছিল। বাংলাদেশ যখন ইনিশিয়েটিভ স্টেপটা নিয়েছে তখন আরাকান আর্মি প্রচন্ড লেভেলের পজিটিভ ছিল যে ফাইনালি বাংলাদেশ তাদের কনসার্ন গুলাকে অ্যাড্রেস করছে, তাদের কনসার্ন গুলোকে অ্যাড্রেস করে তাদের যে চাহিদা ছিল সেগুলোকে পূরণ করছে। সো তারা আস্তে আস্তে আমাদের সাথে একটা ট্রাস্ট বিল্ডিং সম্পর্কে যাচ্ছিল। এইটার পরবর্তীতে আমরা যখন আবার ব্যাংকক গিয়ে বার্মি সামরিক জান্তার সাথে করলাম, তখন আবার আরাকান আর্মি কনফিউজ যে তোমরা আমার সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করছো, আবার তোমরা একই সাথে বার্মিজ গভর্নমেন্টের সাথে এনগেজ করছো যেটার ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স খুবই কম। ইভেন চাইনিজরাও এখন কেয়ারফুল বার্মিজ সেনাবাহিনী বা বার্মিজ সামরিক জান্তার সাথে এগ্রিমেন্টে যাওয়ার ব্যাপারে, তাই না? চাইনিজরাও কিন্তু আরাকান আর্মির সাথে একটা খুব সুন্দর ওয়ার্কিং রিলেশন তৈরি করে রেখেছে, এবং চাইনিজরা একটা সহায়তা আরাকান আর্মির পিছনে আছে। এই থ্রি ব্রাদারহুড যে অ্যালায়েন্সটা আছে, যেটা বার্মিজ সেনাবাহিনীর বিরুদ্ধে সব থেকে বড় অপারেশনটা পরিচালনা করলো, তাদের সাথে কিন্তু একটা চাইনিজ গোয়েন্দা সংস্থার একটা সম্পর্কের ব্যাপারে আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে বেশ কিছু নিউজ আউটলেটে এই নিউজটা কিন্তু আমরা দেখি। অর্থাৎ যেসব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা এইখানে অনগ্রাউন্ডে কাজ করেছেন, চীন স্টেট বা শান স্টেট বা চীন কারেন স্টেটে কাজ করেছেন, তারা কিন্তু এই জায়গায় বলেন যে চাইনিজ গোয়েন্দা সংস্থার একটা সহায়তা আছে এই সাপোর্টের ক্ষেত্রে। তো যেখানে চায়না বার্মিজ সরকারের বা বার্মিজ সামরিক জান্তা বা বার্মিজ গভর্নমেন্টের একটা বড় বেনিফিশিয়ারি এবং একই সাথে একটা বড় সাপোর্টারও বটে, সেই চায়না যখন আরাকান আর্মির সাথে একটা খুব সুন্দর ওয়ার্কিং রিলেশন তৈরি করে রেখেছে, সেখানে বাংলাদেশের কনটেক্সট থেকে আসলে এই ধরনের কনফিউশন ক্রিয়েট করে। স্পেশালি ধরেন সম্পর্কটা যখন উন্নয়নের দিকে যাচ্ছিল, সেটা কার বুদ্ধিতে হয়েছে বা সেটা আসলে কোন ক্যালকুলেশনে হয়েছে এটা এখন আমার কাছে ক্লিয়ার না। মানে আমার কাছে প্রচন্ড অস্পষ্টতা এই জায়গাটাতে। আমি যদি মানে আমাদের সাথে বার্মিজ গভর্নমেন্ট একটা ওয়ার্কিং রিলেশন ছিল যে ওদের বিভিন্ন সেনারা যখন বাংলাদেশে পালিয়ে চলে আসছিল যুদ্ধের কারণে, তখন কিন্তু আমরা তাদেরকে বার্মিজ গভর্নমেন্টের কাছে, বার্মিজ সামরিক জান্তার কাছে হস্তান্তর করেছি। সো আমাদের একটা ওয়ার্কিং রিলেশন আছে। একই সাথে আমাদের তো বাংলাদেশের তো এমবাসি আছে, আমাদের কূটনৈতিক মিশন তো আছে অলরেডি নেপিদোতে বা অন্যান্য জায়গায়, যারা একটা নর্মাল রিলেশন এস্টাবলিশ করছে। এবং আমরা অফিসিয়ালি তো বার্মিজ গভর্নমেন্টের কাছ থেকে তো আমরা আন্তর্জাতিক যে স্বীকৃতি সেটা তো সরিয়ে ফেলিনি, অর্থাৎ তাদেরকে তো আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মনে করি। সো এই পর্যন্ত ওয়ার্কিং রিলেশনটা রাখা ঠিক ছিল। কিন্তু আমার মেজর যে ইন্টারেস্ট, যেটা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট বা যেভাবেই চিন্তা করেন না কেন, আমার পলিটিক্যাল অবজেক্টিভ কি রোহিঙ্গাদেরকে নিয়ে। আন্তর্জাতিকভাবে এখন বিশ্বে আমরা যদি দেখি, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে বা আগে পরে আমরা দেখছি যে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, মিডল ইস্টের যুদ্ধ হচ্ছে, অন্যান্য জায়গায় অনেক চাহিদা বেড়ে গেছে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে কিন্তু ত্রাণের ক্ষেত্রে আমরা একটা বড় সমস্যায় পড়েছি, তাই না? এই বড় সমস্যার জায়গাতে আমরা তো রোহিঙ্গাদেরকে আমাদের নিজেদের ক্যাপাবিলিটি নাই। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যদি আমাদেরকে সাপোর্ট না করে বা হেল্প না করে, আমরা রোহিঙ্গাদেরকে আমরা এভাবে ভরণ পোষণ করে রাখতে পারবো না। এবং আলটিমেটলি রোহিঙ্গাদের যখন হচ্ছে অর্থ সংকটে পড়বে বা যখন রোহিঙ্গারা মানে ঠিক মতো খাবার দাবার বা যে ফ্যাসিলিটিস গুলো পাচ্ছিল সেগুলো যখন তারা পাবে না, তখন তারা ক্যাম্পের বাইরে আসা শুরু করবেই। মানে তাদেরকে তখন আপনি ক্যাম্পে আটকে রাখতে পারবেন না, কারণ আলটিমেটলি ক্ষুধার জ্বালা তো বড় জ্বালা, তাই না? হয় তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, অথবা তারা ক্যাম্পের বাইরে চলে আসবে। তো সেই ক্ষেত্রে তো এটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় সিকিউরিটি থ্রেট, তাই না? মানে আমি তাদেরকে প্রোভাইড না করতে পারলে তো আসলে গরিব মানুষকে পেটের দায়ে যারা বাইরে চলে আসবে, খারাপ কাজে জড়িয়ে পড়বে, তাদেরকে তো আমি ডিহিউম্যানাইজেশন করতে পারি না। সো এই কনটেক্সটে ফেরত পাঠাতে গেলে বা ফেরত পাঠানোর মতো যদি গ্রাউন্ড রিয়ালিটি ক্রিয়েট করতে হয় আরাকানে, যেখানে রোহিঙ্গার ফেরত যাওয়ার মতো একটা কন্ডিশন বলবৎ আছে, সেটার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আরাকানে যারা কন্ট্রোলিং ফ্যাক্টরস হিসাবে কাজ করে বা আরাকানে যেসব ফোর্স রিয়াল গ্রাউন্ডে কন্ট্রোলে আছে, তাদের সাথে আমাদের সম্পর্কটা উন্নয়ন করা।
এবং এখানে একটারটা হচ্ছেই আরাকান আর্মি। আরাকান আর্মির মধ্যে অনেকগুলো ফ্যাকশনস আছে, সেগুলোর সাথে আমরা কাজ করতে পারতাম। ওখানে অলরেডি এক্সিস্টিং একটা রোহিঙ্গার আছে, তাদের সাথে আমরা কাজ করতে পারতাম। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আরাকানের সাথে আরাকানের অনেক কিছু চাহিদা আছে, যে চাহিদাটা বাংলাদেশ পূরণ করতে পারে কমার্শিয়াল লেভেলে। সো আমাদের প্রথম দরকার ছিল যে আরাকান আর্মির সাথে একটা ওয়ার্কিং রিলেশন এস্টাবলিশ করে সেখানে আমাদের কমার্শিয়াল আউটপুট তৈরি করা, বাংলাদেশের ক্ষেত্রে কিছু কমার্শিয়াল সেগমেন্ট বা বাংলাদেশের কোম্পানিগুলোকে ওইখানে গিয়ে কাজ করতে দেওয়া, বা তাদের সাথে লোকাল গ্রাউন্ডে যে ব্যবসাগুলো চলে আসছে এই ব্যবসাগুলোকে আরো এনহ্যান্স করা। কারণ দিন শেষে এই ব্যবসা থেকে যখন আরাকান আর্মি রেভিনিউ পাবে, তখন বাংলাদেশের এগেনস্টে কোন ইনিশিয়েটিভ নেওয়ার আগে তারা 10 বার চিন্তা করবে যে আমার তো এটা একটা বড় রেভিনিউ সোর্স। ইন্ডিয়ার ক্ষেত্রে কালাদান ব্যবহার করে যতটা ইজিলি আপনার ওদের নর্থ ইস্ট বা অন্যান্য জায়গায় যাওয়াটা সম্ভব, তার থেকে ইজিলি বাংলাদেশের সাথে নাফ নদী ক্রস করে আরাকান আর্মির সাথে বা আরাকানের সাথে ট্রেড করা আমাদের জন্য খুব ইজিয়ার। ওদের যেরকম খাদ্যশস্যের একটা অভাব আছে, রাইট, বা ওদের ওদের যুদ্ধকালীন সময়ের কারণে দেখা যাচ্ছে যে ফুডের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, বা ওদের মেডিসিনের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে, যেই জিনিসগুলো ওদেরকে বাইরে থেকে অ্যাক্সেস করতে হবে। এইসব অনেক অনেক জায়গা আছে যেখানে আমরা বড় রকমের একটা সহায়তা করতে পারতাম, এবং এখান থেকে আমরা বড় রকমের একটা ট্রেড রিলেশন এস্টাবলিশ করতে পারতাম। এটাকে যদি একটু আন্তর্জাতিক সম্পর্কে থিওরির বেসিসে দেখি, এটাকে জেনারেলি বলে হচ্ছে ফাংশনালিজম। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যে ইউরোপ দেখেছি, ইউরোপে যখন এই যে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এস্টাবলিশ হয়, তার বেসিসে কিন্তু ছিল এই কমার্শিয়াল রিলেশনস। কারণ তারা চিন্তা করেছে আগে যখন কমার্শিয়াল রিলেশন এস্টাবলিশ করবো, এখান থেকে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে যেটা পলিটিক্যাল রিলেশনসে হেল্প করবে, তাই না? ধরেন 1953-54 সালের দিকে ইউরোপের বিভিন্ন কান্ট্রি, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, সবাই মানে ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়াম এরকম কয়েকটা কান্ট্রি নিয়েছে। চিন্তা করেন 1945 সাল পর্যন্ত ফ্রান্স এবং জার্মানি কিন্তু একে অন্যের সাথে যুদ্ধ করেছে, কিন্তু এই কান্ট্রিগুলাই আবার পরবর্তীতে কমার্শিয়াল রিলেশন দিয়ে শুরু করলো, এবং পরবর্তীতে যেটার ইমপ্লিকেশনস কিন্তু আমরা এই ইউরোপিয়ান ইউনিয়নের সাকসেসের পিছনে কিন্তু একটা বড় রোল, যে ফ্রাঙ্কো জার্মান যে আন্ডারস্ট্যান্ডিং, এইটাই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সাকসেসের হচ্ছে মূল ভিত্তি। সো এই যে ট্রাস্ট তাদের দুই দেশের মধ্যে আছে, এটা তাই আজকে ডেভেলপ করেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা চিন্তা করেছে যে এইভাবে যদি আগে যেভাবে আমরা চলেছি এইভাবে চললে আবার আমরা আরেকটা যুদ্ধে জড়িয়ে পড়বো। সো আলটিমেটলি আমাদের কি করা দরকার, আমাদের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্কটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া উচিত যে ফ্রান্সের কোম্পানি জার্মানি ছাড়া চলতে পারবে না, বা জার্মানি ফ্রান্সের কোম্পানি ছাড়া চলতে পারবে না। এই ধরনের সিম্বায়োটিক রিলেশনশিপ যখন তৈরি হবে, তখন আমাদের একজন আরেকজনের সাথে যে শত্রুতা করার যে ইনসেন্টিভ, সেটা অনেক কমে আসবে, তাই তো? এইটাই কিন্তু বেসিস অফ ইউরোপিয়ান ইউনিয়ন। এইখান থেকে কিন্তু মানে শুরুটা হচ্ছে ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি, যেখানে কয়লা এবং হচ্ছে স্টিল নিয়ে তার আন্ডারস্ট্যান্ডিং এসেছিল, সেইখান থেকে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, এবং সেখান থেকে পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়ন এস্টাবলিশ আমরা দেখি। সিমিলারলি আরাকান আর্মির সাথে যদি আমরা এই ধরনের এনগেজমেন্ট করতে পারি, বা যেটা আমাদের কিন্তু অলরেডি লোকাল গ্রাউন্ডে কিছু না কিছু হচ্ছে, ব্যবসা কিন্তু বন্ধ নেই, আমাদের এটা বুঝতে হবে, কিন্তু এটাকে যদি আরেকটু ফর্মালাইজ করতে পারি এমন একটা সেগমেন্টে, মানে এই ব্যালেন্সটা আমাদেরকে করতে হবে। সো এখানে একটা রিয়াল এবং প্র্যাগমেটিক একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে আসতে হবে। আমরা পিপল টু পিপল এক্সচেঞ্জ করা বা কমার্শিয়াল যে জিনিসগুলো আরাকান আর্মির দরকার, ধরুন ওদের যুদ্ধ হচ্ছে, ওদের তো মেডিসিন লাগবে, ওদের স্যালাইন লাগবে, ওদের ডাক্তার্স লাগবে, ওদের অ্যাডিকুয়েট সাপোর্ট লাগবে, তাই না? ওদের ইন্টারন্যাশনাল অনেক ধরেন কথার কথা, নর্মাল কথা হচ্ছে ওদের কসমেটিক্স প্রোডাক্ট, সাবান, শ্যাম্পু, এই জিনিসগুলোও তো লাগবে, যেগুলো বাংলাদেশ তৈরি করে, এগুলো এখন ওদের অন্য জায়গা থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, তাই না? সো এই জিনিসগুলো যদি আমরা প্রোভাইড করি, আলটিমেটলি বার্মাতে তো আমাদের একটা বড় ইকোনমিক স্টেক তৈরি হচ্ছে, তাই না? এই ইকোনমিক স্টেকটা এনশিওর করবে যে বার্মাতে যে আরাকান আর্মি আছে, তারা বাংলাদেশের স্বার্থের এগেইনস্টে মেজর কোন স্টেপ তারা নিবে না, রাইট? সেই স্টেকটা আমরা এখন তৈরি করতে পারিনি। স্টেকটা তৈরি করে তারপরে আমাদের একটা ব্যালেন্স পলিসির দরকার ছিল। আমরা স্টেকটা তৈরি করার আগেই দেখা যাচ্ছে একটা কনফিউজিং মেসেজ আমরা প্রোভাইড করেছি আরাকান আর্মির ক্ষেত্রে। এখন আমাদেরকে ওরা আর ট্রাস্ট করবে কিনা আমি জানি না, বাট প্রবাবলি উই হ্যাভ স্টিল এভিনিউজ টু ওয়ার্ক অন দ্যাট, কিন্তু তার জন্য আমাদেরকে একটু কংক্রিট ওয়েতে কাজ করতে হবে আর কি। সো দ্যাটস ওয়ান অফ দ্য ওয়েজ দ্যাট আই ওয়ান্টেড টু টক অ্যাবাউট, রাইট? আচ্ছা, এবার একটু ফিলিস্তিন নিয়ে কথা বলি। আমরা দেখতে পাইছি যে ফিলিস্তিন ইস্যুতে আমাদের কয়েকটা মুসলিম দেশ, খুব স্পেসিফিক করে বললে সৌদি আরব, জর্ডান, আজারবাইজান, মানে এই দেশগুলো দেখা গেছে যে যখন ইরান ইসরায়েলে মিসাইল অ্যাটাকটা করে, তো এই মুসলিম দেশগুলো দেখা গেছে যে ইসরায়েলকে সহায়তা করছে ডিফেন্সে, যাতে ইরানের মিসাইলগুলা ধ্বংস হয় আকাশপথেই। এবং আমরা দেখতে পাই যে এই নিকটবর্তী দেশগুলো আসলে ইসরায়েলের বিরুদ্ধে মানে বড় ধরনের কোনো বোল্ড পলিসি নেওয়া বা স্টেটমেন্ট দেওয়া, সেগুলো আসলে তাদের কাছ থেকে আমরা পাই না। তো মোটা থেকে বলতে গেলে যে এরকম একটা ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, ঠিক সেই মুহূর্তে এই দেশগুলো যারা শাসন করছে, তারা এর পরেও মানে ইসরায়েলের প্রতি তাদের যে সমর্থন, সেটিকে টিকায় রাখছে। মানে এইটার আসলে কূটনৈতিক সমীকরণটা কি আসলে? মানে
মানে তাদের কি এমন বড় ধরনের ক্ষতি হয়ে যাবে যে যার কারণে তারা আসলে বাধ্য হচ্ছে ইসরায়েলকে সমর্থন দিতে? যে কয়টা রাষ্ট্রের নাম বললেন সেই কয়টা রাষ্ট্রের সরকারি স্ট্রাকচার যদি দেখি, এটা একটাও ডেমোক্রেটিক স্টেট না এবং একটাতেও ইনস্টিটিউশন খুব স্ট্রং না। প্রত্যেকটাতেই একটা আনডেমোক্রেটিক রেজিম এস্টাবলিশ আছে। যে মানে বাংলাদেশের কনটেক্সট বা অন্যান্য জায়গায় যদি চিন্তা করি, আনডেমোক্রেটিক গভর্নমেন্ট বা রেজিমের সব থেকে বড় কনসার্ন থাকে তার নিজের ক্ষমতাটা ধরে রাখা, তাই না? সো আনডেমোক্রেটিক গভর্নমেন্ট যেহেতু নিজের সরকার বা রাষ্ট্র মানে নিজের শাসন ব্যবস্থার স্থিতিশীলতার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত, কারণ শাসকের এবং শাসন ব্যবস্থার সিকিউরিটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন ইরানের বিহেভিয়ারের ক্ষেত্রেও আমরা দেখেছি ইরান হয়তো মৌখিকভাবে বা ইরান হয়তো সাপোর্ট দিয়েছে, কিন্তু ইসরায়েলে যে দুইটা অ্যাটাক যদি দেখি, একটা হচ্ছে যখন হচ্ছে তেহরানে যখন হচ্ছে ইসমাইল হানিয়েকে হত্যা করা হলো সেটার এগেনস্টে একটা হচ্ছে রেসপন্স করেছে ইরান। আর সেকেন্ড হচ্ছে যখন হাসান নাসরুল্লাহকে মেরে ফেলা হলো এবং ইরানে যখন কিছু ছোটখাটো ওই হামলা চালানো হলো ইরানের কিছু ইয়েতে, ইসরায়েল যখন হচ্ছে যে প্রথম হামলার প্রেক্ষাপটে ইসরায়েল যখন সেকেন্ড হামলা চালালো, এই দুইটার কন্টেক্সট যদি দেখি, ইসমাইল হানিয়ের টাইমে যে আক্রমণটা হয়েছে সেটা কিন্তু হামাসের ইসমাইল হানিয়াকে হত্যা করেছে, এই জন্য ইরান কিন্তু ইসরায়েলে হামলা চালায়। ইরান ইসরায়েলে হামলা চালানোর রিজনটাই ছিল যে ইরানের সোভারেন্টি বা সার্বভৌমত্ব ইসরায়েল ভঙ্গ করেছে। তেহরানের মতো জায়গায় প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে যে একটা গেস্ট হাউস, সেখানে এসে আরেকজনকে হত্যা করে যাওয়া একটা দেশের জন্য বিরাট বড় একটা চপেটাঘাত একটা ব্যাপার। সো ইরান হ্যাড টু রেসপন্ড। এই ধরনের কন্টেক্সট হলে যে কাউকে রেসপন্ড করতে হয়, এন্ড দ্যাটস ওয়াই ইরান রেসপন্ডেড। কিন্তু আমরা যদি দেখি প্রথম যে অ্যাটাকটি ইরান করেছে, প্রথম অ্যাটাকের বেশিরভাগ মিসাইল কিন্তু সাকসেসফুলি হিট করেনি এবং প্রথম অ্যাটাকে বেশ কিছু তারা মিসাইল ব্যবহার করেছে। আপনি যদি দেখেন যে ড্রোনগুলা পাঠিয়েছে, সেই ড্রোনগুলো একটাও কিন্তু ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি। তার শত শত কিলোমিটার আগে ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়েছে, কারণ ইরানের ওই ড্রোনগুলো পৌঁছাইতে ইসরায়েলে পৌঁছাইতে 7 ঘন্টা সময় লেগেছে। ইরান 7 ঘন্টা আগে যখন ড্রোনগুলো ফায়ার করেছে তখন অফিসিয়ালি সবাইকে জানিয়ে দিয়েছে যে আমি এখন ড্রোন ফায়ার করেছি। সো ইসরায়েলের হাতে 7 ঘন্টা সময় ছিল টু রেসপন্ড, তাই না? সো হ্যাঁ, মানে ইসরায়েল ওই জানতো। জায়গাতে মানে ওইটা রাইট। শুধু 7 ঘন্টার সময় ছিল। একই সাথে মানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটা কোলাবোরেশন ছিল। ইরান যুক্তরাষ্ট্রকে ইনফর্ম করেই অ্যাটাকটা করছিল। সো ইউএসএ অনেক আগে হ্যাঁ, থেকেই হয়তো জিনিসটা ডাইরেক্টলি জানতো। ইনফর্ম করেনি, ইরান হয়তো হ্যাঁ, কাতার, হ্যাঁ। কুয়েত এই ধরনের কান্ট্রির থ্রুতে আমেরিকাকে হুম, ইনফর্ম হুম। করেছে যে দে আর অ্যাটাকিং। সেকেন্ড হুম, অ্যাটাকের হুম। ক্ষেত্রেও কিন্তু সেম। দুইটা কনটেক্সটে কিন্তু ইরানের হামলা করার, ইরান হয়তো পাবলিকলি বা রেথরিক্যালি তারা বলছে যে তারা হামাসের পক্ষে ফিলিস্তিনিদের পক্ষে হামলাটা করেছে, কিন্তু এদের হামলা করার মূল রিজনটাই কিন্তু হচ্ছে তাদের ফরেন পলিসি বা তাদের সোভারেন্টি অ্যাটাক হচ্ছে। এটা একটা জিনিস, এটা একটু ডিক্লাটার করলাম। কিন্তু তারপরেও ইরানকে আমাদেরকে পজিটিভলি দেখতে হবে এই কারণে যে অ্যাটলিস্ট ফিলিস্তিনের ইস্যু নিয়ে কেউ না কেউ তো কথা বলছে। হ্যাঁ, সে তার জাতীয় স্বার্থে কথা বলছে এবং এটা তো আমরা ক্লিয়ার করলাম যে আন্তর্জাতিক সম্পর্কে স্বার্থ ছাড়া কেউ কোনো ইস্যু নিয়ে কথা বলে না। সো আলটিমেটলি ইরান তার জাতীয় স্বার্থ বা এটা তার ফরেন পলিসির একটা টুল, ইসরায়েলের এগেনস্টে বা আমেরিকান মধ্যপ্রাচ্যের পলিসির ক্ষেত্রে বা মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধে ইরান এটাকে ফরেন পলিসি হিসেবে টুল হিসেবে ব্যবহার করে, যেখানে এই ফিলিস্তিন ইস্যু নিয়ে তার অতিরিক্ত বা তার অ্যাক্টিভিজম যেটাকে আমরা বলি, ফিলিস্তিন ইস্যু নিয়ে তার অ্যাক্টিভিজম ইরানকে অন্যান্য রাষ্ট্রের তুলনায় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেয় মধ্যপ্রাচ্যে। সো সেটা একটা জিনিস গেল। সেকেন্ডলি ডাইরেক্টলি যদি আপনি প্রথম যে কোশ্চেনটা করেছেন যে এই অঞ্চলের রাষ্ট্রগুলা কিভাবে মানে কেন তারা সমর্থন করছে না, সো এইটা হয়তো ফিলিস্তিনের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা ট্র্যাজেডি যে তারা হচ্ছে সুন্নি মুসলিম এবং তারা আরব। এরপরেও বেশিরভাগ সুন্নি মুসলিম এবং আরব রাষ্ট্র তাদের পক্ষে কোনো স্ট্যান্ড নেয়নি। এবং এখানে হামাসের অ্যাক্টিভিটিস এর কতটা ঠিক ভুল আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ফিলিস্তিনের ইস্যুটা কিন্তু খুবই কমপ্লেক্স। আমরা যদি দেখি, মাহমুদ বারগুতি নামে একজন আছেন যিনি হচ্ছেন ইয়াসির আরাফাতের পরে প্যালেস্টিনিয়ানদের একটা অবিসংবাদিত একটা নেতা হিসেবে আবির্ভূত হতে পারতেন। উনি কিন্তু এখনো বিগত 15 থেকে 17 বছর ধরে ইসরায়েলের জেলে এখনো আছেন এবং ফাতাহ অর্থাৎ তার নিজের দল তারাই কিন্তু চায় না যে উনি বের হোক, বিকজ তখন তখন যে মাহমুদ আব্বাসের যে কোরাপ্ট এবং যে গভর্নমেন্টটা আছে, এই কোরাপ্ট গভর্নমেন্ট এবং এই কোরাপ্ট স্ট্রাকচারটা তখন আর থাকবে না। সো এখানে জিনিসটা এতটা কমপ্লেক্স এবং প্রত্যেকটা মানুষের যে গ্রিড, প্রত্যেকটা রাষ্ট্রের যে গ্রিড, অর্থাৎ এখানে প্রত্যেকটা অ্যাক্টর হিসাবে যদি চিন্তা করেন, হামাস একটা অ্যাক্টর ছিল, তার কিছু ইনসেন্টিভ ছিল, বা ফাতা একটা অ্যাক্টর ছিল, তার কিছু ইনসেন্টিভ ছিল। পশ্চিম তীরে অর্থাৎ ওয়েস্ট ব্যাংকে যে হামাসের গোপন যে অ্যাক্টিভিস্টরা যারা আছে, যাদেরকে ইসরায়েল রিসেন্টলি গ্রেফতার করেছে, বা এখানে যে বিভিন্ন পশ্চিম তীরের বিভিন্ন ক্যাম্পে যে হামলা করে মানুষজন হত্যা করেছে বা হামাস সাপোর্টিং লোকজনদেরকে গ্রেফতার করেছে, এই গ্রেফতারটি ইসরায়েলের আর্মি কিন্তু নিজে নিজে গিয়ে করতে পারে নাই। এটার জন্য কিন্তু তাদের লোকাল সাপোর্ট লেগেছে। এই লোকাল সাপোর্টটা দিয়েছেই হচ্ছে ফাতা বা প্যালেস্টাইনের যে প্যালেস্টিনিয়ান অ্যাডমিনিস্ট্রেশন বলে যাদেরকে আমরা বলি, মাহমুদ আব্বাসের গভর্নমেন্ট, তাদের লোকজনই কিন্তু ইসরায়েলকে এই গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে। হামাস যেহেতু লম্বা সময় ধরে ইসরায়েলের এগেইনস্টে একটা মিলিটারি একটা কি বলে যে রেজিস্ট্যান্সের চেষ্টা করছিল, তো হামাসের কনটেক্সট থেকে তার হাতে অস্ত্র থাকা এক ধরনের জিনিস,
কিন্তু ফাতার মতো একটা অর্গানাইজেশন যে নিজেকে প্যালেস্টিনিয়ান অথরিটি বা যে নিজেকে ফিলিস্তিনিদেরকে লেজিটিমেট গভর্নমেন্ট হিসাবে মনে করে, তার কাছ থেকে যখন মানে সে যখন নিজে হাতে করে তার ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি সৈন্যদের হাতে তুলে দিচ্ছে, তখন কিন্তু জিনিসটা আর শুধুমাত্র আরবদের মানে মানে জর্ডান আর সৌদি আরবের দোষারোপের মধ্যে কিন্তু থাকে না, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো একটা জিনিস হচ্ছে যে 7ই আগস্টের অপারেশন, মানে 7ই আগস্টে হামাস যে অপারেশনটা করলো এবং এর পরবর্তী, হ্যাঁ 7ই অক্টোবর, সরি 7ই অক্টোবরে যে অপারেশনটা করলো হামাস, এবং এইটার পরবর্তীতে ইসরায়েল যে ডেভাস্টেটিং এবং যে জেনোসাইডাল একটা মানে কি বলে গণহত্যামূলক যে কার্যক্রম তারা শুরু করেছে, এই কার্যক্রমে আসলে সবগুলো আঞ্চলিক স্টেটটা আসলে একটা স্ট্র্যাটেজিক সারপ্রাইজ পেয়েছে। এই স্ট্র্যাটেজিক সারপ্রাইজে মানে কেউ আসলে কোন দিকে স্টেপ নিবে সেটা প্রথমে তারা বুঝে উঠতে পারেনি। পরবর্তীতে ফিলিস্তিনিদের যখন ম্যাসিভ স্কেলে ফিলিস্তিনিদের গণহত্যা করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এই সিচুয়েশনে ফিলিস্তিনিদের পক্ষে হয়তো অনেকে স্টেট ডিপ্লোম্যাটিক্যালি বলার চেষ্টা করেছে, কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপের সবগুলা রাষ্ট্র, তারা কিন্তু তাদের সকল পরিমাণ সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক সহায়তা নিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে আছে। এই কনটেক্সটে আসলে মধ্যপ্রাচ্যের সবগুলা রাষ্ট্রও যদি তাদের বিরোধিতা করে, তাদের জন্য ফিলিস্তিনিদের পক্ষে আসলে সাবস্টেন্সিভ লেভেলে কি করা সম্ভব এটা আসলে খুব ক্লিয়ার না। কারণ আলটিমেটলি যদি খুব কিছু করতে হয়, তাদেরকে ইসরায়েল এবং আমেরিকার এই মিলিটারি ফোর্সের সাথে যুদ্ধে যেতে হবে, যেটা তাদের কেউই চায় না। এবং ইসমাইল হানিয়েকে যখন হচ্ছে হত্যা করা হলো তেহরানের মতন একটা জায়গায়, একটা এত সিকিউর একটা প্লেসে, এটা কিন্তু নর্মাল কোনো হোটেল বা গেস্ট রুম না, এটা ইরানের রেভলিউশনারি গার্ডের একটা গেস্ট রুম বা খুব সিকিউর একটা প্লেস। এরকম একটা সিকিউর প্লেসে যখন হত্যা করা হয়েছে, তখন জর্ডানের বাদশা যে চিন্তা করছে যে আমাকে মেরে দিলে তো মানে তার তো ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব আছে, সে তার পরিবারের কিছু লোকজন কিছুদিন আগে তার এগেনস্টে একটা সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করেছিল। এটা নিয়ে জর্ডানের অভ্যন্তরীণ রাজনৈতিক বা হচ্ছে ক্ষমতার কেন্দ্র নিয়ে কিন্তু খুব সমস্যা আছে, ক্ষমতার কেন্দ্রে কিছু ডিফিকাল্টিজ আছে। সৌদি আরবে আমরা দেখেছি যে মোহাম্মদ বিন সালমান একটা মডার্নাইজেশন করতে চেয়েছিলেন, বা তার কিছু ইনিশিয়েটিভ হয়তো একটু হটকারী সিদ্ধান্ত ছিল, সেইগুলা থেকে সে সরে এসে সে এখন একটা স্টেবল সিচুয়েশন দিকে যাওয়ার চেষ্টা করছে। এই সিচুয়েশনে তার হাতে কার্ড আছে কিনা অ্যাকচুয়ালি, কারণ খাশোগজি হত্যাকাণ্ডের পরে সে কিন্তু ইন্টারন্যাশনালি বেশ আইসোলেটেড ছিল। এই জায়গা থেকে আমেরিকানদের সাথে অনেক আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু তাকে বের হয়ে আসতে হয়েছে, বা ইসরায়েলের সাথে একটা প্রচ্ছন্ন সম্পর্ক রাখবো এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু ওয়াশিংটন থেকে কিন্তু সে যে স্যাংশন বা সে যে একটা ইন্টারন্যাশনাল ব্যাকল্যাশ ফেস করতো, সেই ব্যাকল্যাশটা কিন্তু সে ফেস করেনি। এবং এটার পিছনে কিন্তু ইসরায়েলি লবি এবং আমেরিকার এস্টাবলিশমেন্টের একটা বড় হাত আছে, যারা ইসরায়েলকে সমর্থন দেয়া, প্রচ্ছন্ন সমর্থন দেয়া, এবং হচ্ছে এব্রাহাম অ্যাকর্ডস যেটা সাইন করলো আরবের 4টা রাষ্ট্র, এই এব্রাহাম অ্যাকর্ড সাইন করার এইগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু সৌদি আরব একটা আমেরিকার সাথে সম্পর্ককে রিক্যালিব্রেশন করতে পেরেছে, যেখানে মোহাম্মদ বিন সালমান, যেখানে সে হয়তো তার এগেনস্ট ইন্টারন্যাশনাল একটা বড় রিপারকাশন আসতো, সেই রিপারকাশন থেকে সে বেঁচে গেছে। এখন তার হাতে ইনসেন্টিভটা কি প্যালেস্তিনিয়ানদের পক্ষে যাবে। আমি জানি আমার কথাটা শুনতে হয়তো মনে হচ্ছে যে আমি ফিলিস্তিনের জনগণের যে মানবিক যে একটা বিপর্যয় চলছে সেটার পক্ষে আমি কথা বলছি না, জিনিসটা এমন না। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে মানবিক বিপর্যয় তো আমরা ক্লিয়ার যে মানবিক বিপর্যয় হচ্ছে, তাদের এগেন্স্টে একটা গণহত্যা করা হচ্ছে, কিন্তু রাষ্ট্ররা যখন ক্যালকুলেশন করে, চোখের সামনে মানুষ মারা গেলেও রাষ্ট্র কিন্তু কখনো হচ্ছে শুধু মানুষ মারা বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ক্যালকুলেশনটা কোনো রাষ্ট্রই করে না। মানে এটা শুনতে হয়তো খুব খারাপ শোনাচ্ছে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ঐতিহাসিকভাবে এইভাবেই চলে এসেছে যে মানুষের মৃত্যুর থেকে বড় হয়ে দাঁড়াইছে রাষ্ট্রগুলার ইন্টারেস্ট, বা রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের ইন্টারেস্টটা কোথায় আসলে। সো রেজিম সেন্ট্রিক সেন্স থেকে চিন্তা করলে সবারই টার্গেট হচ্ছে যে আমরা আমাদের সিস্টেমটাকে কিভাবে স্টেবল রাখবো উইথাউট গোয়িং মানে ক্রসিং দ্যাট লিমিট, এটা একটা জিনিস। দ্বিতীয় কনটেক্সটে যদি আমরা দেখি, মিশরের ক্ষেত্রে যদি দেখি, ফিলিস্তিনিদের সবচেয়ে বড় বা গাজার লোকজনের সবচেয়ে বড় গেটওয়ে ছিল রাফা ক্রসিং, এবং হচ্ছে গাজার থ্রুতে যে রাফা ক্রসিংটা আছে মিশরে যাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমি স্বীকার করবো যে মিশরে তারা চিকিৎসার জন্য যায়, মিশরে তারা হচ্ছে শিক্ষার জন্য যায়, মিশরে তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা যাবে, মিশর থেকে আসে। কিন্তু মোটা দাগে ইসরায়েল যে ব্লকেটটা বিগত মানে 2007 সালে 6-7 সালে হামাস যখন গাজার নিয়ন্ত্রণ নিল, বা হামাস যখন গাজাতে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলো, তারপর থেকে যে গাজার উপরে যে সমুদ্র সীমার দিক থেকে ব্লকেট এবং ল্যান্ড বাউন্ডারির যে ব্লকেট, এই ব্লকেটের একটা কিন্তু ইসরায়েল এনফোর্স করে, সমুদ্র সীমার দিক থেকে ইসরায়েলের নৌবাহিনী এনফোর্স করে, কিন্তু ল্যান্ড বাউন্ডারি যে এগ্রিমেন্ট অর্থাৎ রাফা ক্রসিং এর যে ব্লকেট, এই ব্লকেটটা কিন্তু ইসরায়েল এনফোর্স করে না, এটা মিশর এনফোর্স করে। সো অ্যাক্রস অল গভর্নমেন্টস মিশর কিন্তু হোসনি মোবারকের টাইম দেখেন, পরবর্তীতে মোহাম্মদ মোরসি যখন একটা স্বল্প সময়ের জন্য মিশরের ক্ষমতায় আসলেন, তখন তারা কিছুটা চেষ্টা করেছে, কিন্তু তখন কিন্তু ব্লকেটটা সম্পূর্ণরূপে তুলে নেয়নি, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তীতে মোরসিকে উৎখাত করে যখন এই মিশরের
আব্দুল ফাত্তাহ আল সিসির গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো তখনও কিন্তু তারা খুব স্ট্রংলি এই ব্লকেটটা মেনটেন করেছে। সো হ্যাঁ, ইসরায়েল হয়তো সমুদ্র সীমায় ব্লকেটটা দিয়েছে, কিন্তু ল্যান্ড বাউন্ডারি যেটা হচ্ছে গাজার আটারি, যেটাকে আমরা বলবো রাফা ক্রসিং, যে আটারি দিয়ে গাজার সব থেকে বেশি পরিমাণ খাদ্যশস্য যাতায়াত চলাচলের যে গ্রাউন্ডটা ব্যবহার হয়, ল্যান্ড রুট, এই ল্যান্ড বর্ডারটা কিন্তু মিশর বন্ধ করে রেখেছে। সো এইখানে কিন্তু একটা বড় ইনসেন্টিভ ছিল যে মিশর কেন বন্ধ করে রেখেছে, এখানে মিশর কেন কোনো কাজ করছে না, তাই না? সো প্রত্যেকটা জায়গাতে আমরা দেখছি যে মানে আমাদের দিক থেকে খুব কষ্ট লাগছে। মানে আমি ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় মানে এই ডেটা ডিস্ট্রাকশন নিয়ে আমি আই ক্যানট সি ইট। মানে বেশিরভাগ জায়গায় আমি এগুলা ফলো করা বন্ধ করে দিয়েছি বা এইসব পেজ গুলাকে আমি আনফলো করে রেখেছি, বিকজ আই ক্যানট টলারেট দ্যাট। মানে এই জিনিসগুলো যদি আপনি দেখেন, ছোট বাচ্চারা যেভাবে মারা যাচ্ছে বা যেভাবে নিরীহ নারী এবং শিশুর উপর অত্যাচার করা হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, এটা আপনি কোনোভাবেই মেনে নিতে পারবেন না, মেন্টালি আপনি ঠিক থাকবেন না। সো এটা আমার হয়তো ইমানের দুর্বলতা কিনা জানি না, বাট আমি আসলে জিনিসটাকে কোনোভাবে টলারেট করতে পারছি না। কিন্তু আমাদের জায়গা থেকে এর থেকে বেশি কিছু করার নেই, বিকজ আলটিমেটলি সিচুয়েশনটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে ইসরায়েল এবং তার সবচেয়ে বড় সমর্থক যারা, তারা কোনোভাবেই এই জায়গাতে কম্প্রোমাইজ করতে রাজি না। তাদেরকে যে কম্প্রোমাইজের টেবিলে আনতে হবে, সেটার জন্য আপনার যেটা লাগবে ক্যাপিটাল টু নেগোশিয়েট অর টু ফোর্স ইসরায়েল টু নেগোসিয়েশন, তাই না? সোফার এই ইউনাইটেড ফ্রন্টটা তো আমরা ক্রিয়েট করিনি। ধরেন মধ্যপ্রাচ্যের সৌদি আরব কিংবা জর্ডান থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাডজাসেন্ট ইসরায়েলের যে মানে কি বলে প্রতিবেশী রাষ্ট্র, একই সাথে ওআইসি এবং মুসলিম বিশ্বের সব রাষ্ট্রগুলো, তাই না? সবাই মিলে যদি আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতাম যে আমরা এই ব্যাপারে, হামাস যেটা করেছে অক্টোবরের 7 তারিখে অ্যাটাক করেছে, সেটা রাইট রং সেটা ডিসকাশনটা পরে, কিন্তু আমরা চাই যে ফিলিস্তিনে যে গণহত্যাটা হচ্ছে এটা বন্ধ হোক। হামাস পরবর্তীতে ফিলিস্তিনে মানে গাজাতে সরকার গঠনে থাকবে কি থাকবে না, কিংবা হামাস অস্ত্র তুলে দিয়ে বা অস্ত্র সমর্পণ করে পিসফুল একটা বা নিজেকে ডিসব্যান্ড করবে কিনা, সেই নিয়ে আমরা ডিসকাশন করতেই পারি, রাইট? সেটা নিয়ে আমাদের ডিসকাশন পরে হতেই পারে, কিন্তু আমাদের ইমিডিয়েট কোনটা দরকার? একটা সিজফায়ার দরকার, আমাদের ইমিডিয়েটলি দরকার যে একটা কি বলে যে এই গণহত্যাটা বন্ধ হোক, তাই না? সো এই গণহত্যা বন্ধের ক্ষেত্রে স্টেপ নেওয়ার জন্য আমাদের একটা ইউনাইটেড ফ্রন্টের দরকার ছিল, যে ইউনাইটেড ফ্রন্টটা কিন্তু কেউই প্রোভাইড করেনি। আমি খুব ইন্টারেস্টিং একটা গল্প আপনাদেরকে বলি বা ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আপনাদেরকে দেই। এই এন্টায়ার যে মুভমেন্টটা হয়েছে, এই যে এন্টায়ার ইসরায়েল যে এতদিন ধরে যে এই যুদ্ধ করছে, আমরা জানি যে ইসরায়েলের হাইফা পোর্ট এবং ইসরায়েল এলিয়ার যে পোর্ট, এই দুইটা পোর্টে কিন্তু হুতি এবং অন্যান্য অ্যাক্টরসে হামলা করার কারণে এই পোর্টে কিন্তু মেজর মানে মূলভাবে অনেক জাহাজ ভিড়তে পারছে না। তাহলে জাহাজগুলা কোথায় যাচ্ছে? আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই জাহাজের বেশিরভাগ গুলাই কিন্তু তুরস্কে যাচ্ছে। চিন্তা করেন। তুরস্কে? এক্স্যাক্টলি। কিছুদিন আগে তুরস্কে এটা নিয়ে প্রোটেস্ট হয়েছে যে ইসরায়েলের অস্ত্র এবং হচ্ছে গোলা বারুদের একটা বড় চালান নিয়ে একটা জাহাজ ইউরোপ থেকে তুরস্কে এসেছিল। তুরস্কের লোকাল লোকজন প্রোটেস্ট করেছে, কিন্তু তুরস্কের এরদোগান সরকার এটাকে সহায়তা দিয়েছে, যে তারা গোপনে অ্যালাউ করেছে যাতে তুরস্কে এই জাহাজগুলো ভিড়তে পারে এবং এখান থেকে ইসরায়েলে যেতে পারে। একই সাথে আমি যদি আপনাকে ইন্টারেস্টিং আরেকটা কাহিনী বলি, ইসরায়েলের তেলের একটা বড় সোর্স হচ্ছে একটা পাইপলাইন, যে পাইপলাইনটা আজারবাইজান থেকে তুরস্ক দিয়ে হচ্ছে তুরস্কে এসেছে, যেখান থেকে তেলটা হচ্ছে ইসরায়েলে যায়। সো এই ইন্টারেস্টিং ইনফরমেশনটা কিন্তু আমাদের অনেক লোকজন জানে না। সো আমরা খুব কি বলে যে ইমোশনালি আমরা হয়তো একটা পজিশন নিয়ে ফেলি, আমরা মনে করি সব অ্যাক্টরসরা এইটা করছে ওইটা করছে সেটা করছে, তাই না? একই সাথে সিরিয়াতে যে তেলগুলা চুরি হয়েছে, আমরা জানি যে সিরিয়াতে যে বিদ্রোহী বা আমেরিকান কন্ট্রোল যে জায়গা ছিল, সেখানে অনেকগুলা তেলের বা অয়েল যে অয়েলের যে ইয়ে ছিল, কি বলে অয়েলের, এটাকে কূপ বলবো নাকি অয়েল ফিল্ডস যেগুলাকে আমরা বলি, ছোট বড় অয়েল ফিল্ডস ছিল। এই যে তেলগুলা যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী যেটা বাশার আসাদের গ্রুপে সাপোর্ট ছিল, এই তেলগুলা তারা কোথায় নিয়ে গেছে? বেশিরভাগই স্মাগল হয়েছে তুরস্কে, এবং এই তেলের একটা বড় চাঙ্ক হচ্ছে দেখা যাচ্ছে ইসরায়েলে গিয়েছে, অন্যান্য রাষ্ট্রে গিয়েছে। সো এই কন্ডুইট গুলাকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। এই এনেবলার্সরা যারা হচ্ছে মুখে মুখে এক কথা বলে বেড়ায় আন্তর্জাতিকভাবে, মানে পাবলিকলি ডিপ্লোম্যাটিক্যালি তারা দেখাচ্ছে এমন একটা জিনিস করে ফেলছে যে মানে আমরা মনে করছি যে এদের মতো বড় ফিলিস্তিনের পক্ষে লোকজন নেই। কিন্তু আমাদের তো দেখা উচিত, রাদার দ্যান ওয়ার্ডস, আমাদের ফোকাস করা উচিত অ্যাকশনের উপরে। ইসরায়েলের সাথে তুরস্কের সামরিক মানে সামরিক ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটা সিম্বলিক একটা ইন্টারাকশন বন্ধ হয়েছে, কিন্তু ইসরায়েল এবং তুরস্কের মধ্যে তো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে তো ট্রেড হচ্ছে। তুরস্ক একটা কন্ডুইট হিসাবে কাজ করেছে। ইসরায়েলের ক্ষেত্রে ইসরায়েলের যেসব জাহাজ বা যেসব তেলের মানে তেলবাহী অনেক কিছু যাওয়ার কথা, সেগুলো কিন্তু তুরস্ককে অনেক ক্ষেত্রে কন্ডুইট হিসাবে ব্যবহার করেছে।
দেখা যাচ্ছে ধরেন তুরস্কের পোর্টে, হাইফা পোর্টে হিউতিরা হয়তো বোমা হামলা করার চেষ্টা করছে, হিজবুল্লাহ হয়তো এখানে রকেট অ্যাটাক করেছে। হিজবুল্লাহ যে টাইমে রকেট অ্যাটাক করছে এই টাইমে তো পোর্ট বন্ধ ছিল, তাহলে এই জাহাজগুলো কোথায় থাকবে? তাই না? এই জাহাজগুলো তো আর মাঝ সমুদ্রে দাঁড়াতে পারবে না, বিকজ তখন হিজবুল্লাহ তখন এই জাহাজগুলোকে টার্গেট করবে তাদের মিসাইলের দিয়ে বা ক্ষেপণাস্ত্র দিয়ে, তাই না? সো এই জাহাজগুলো একটা সেফ হারবারের দরকার ছিল। এই সেফ হারবার তো সিরিয়া হবে না, এই সেফ হারবার গুলা ছিল হচ্ছে তুরস্কের হারবার, যেখানে ইসরায়েলের জাহাজগুলা বা ইসরায়েলের অনেক সাপোর্টিং ভেসেলস সেখানে ডক করেছে। কমার্শিয়াল ভেসেলের কথা বলছি, সামরিক ভেসেলের কথা বলছি না। সো এইখানে তো অনেকগুলো এনেবলার্স আছে। আশেপাশে এমন কোন রাষ্ট্র পাবেন না যে কোনো না কোনো ভাবে ইসরায়েলকে এনেবল করে নাই। বাশার আসাদও কিন্তু ইসরায়েলের সাথে একটা ডিফ্যাক্টো একটা ইন্টারনালি একটা মানে পিছনের দিক থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং সেও রেখেছে বাশার আসাদ। সো এখানে এমন কোন অ্যাক্টর নেই যে ইসরায়েলের সাথে কোনো না কোনো ভাবে ওয়ার্কিং রিলেশন রাখেনি। সো আমরা জিনিসটাকে ঠিক যেভাবে চিন্তা করছি মানে মধ্যপ্রাচ্যের বাইরে, মধ্যপ্রাচ্যের অনেকেই কিন্তু সেইভাবে চিন্তা করছে না। জর্ডানের পপুলেশনের একটা বড় সেগমেন্ট কিন্তু হচ্ছে ফিলিস্তিনি বংশোদ্ভূত। সো জর্ডানের লোকাল সিটিজেনরা ফিলিস্তিনিদের সম্পর্কে কিভাবে চিন্তা করে সেটাও কিন্তু আমাদেরকে একটু মাথায় নিয়ে কাজ করতে হবে, যে তাদের রাষ্ট্রগুলা মানে তাদের সরকারগুলা কেন এইভাবে রেসপন্ড করে, তার পিছনে কিন্তু অনেকগুলা ফ্যাক্টরস কাজ করছে। সো আন্তর্জাতিক সম্পর্কের যদি আমরা খুব মানে কি বলে ইমোশনটাকে দূরে রেখে বা আমরা আমাদের সকল ধরনের ফিলিংস বা আমাদের যে মানবতাটাকে দূরে রেখে যদি একটু কোল্ড হার্ড ক্যালকুলেশনে যাই, তাহলে কিন্তু অনেকগুলা ফ্যাক্টরস আমাদের সামনে ক্লিয়ার হয় যে কেন এই রাষ্ট্রগুলো এইভাবে বিহেভ করছে। কিন্তু আলটিমেটলি সব থেকে বড় লুজার বা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত গ্রুপ তো ফিলিস্তিনিরা। ভবিষ্যতে চীন আসলে তাইওয়ানকে যদি আক্রমণ করে সেক্ষেত্রে আসলে আমরা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পারি কিনা, মানে অদূর ভবিষ্যতে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা কেমন তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধের আগে যদি দেখি অনেকগুলা ছোট ছোট যুদ্ধ হয়েছে। সো এখনো যেরকম ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, তারপরে হচ্ছে মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে, দক্ষিণ এশিয়াতেও যুদ্ধ হতে পারে। সো পসিবিলিটিস আর দেয়ার। তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় সমস্যাটা কি হবে? অ্যাক্টরস গুলা মোটা দাগে হচ্ছে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এই কারণে এসকালেশন ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। চায়নার হাতে একটা বড় উইন্ডো অফ রেভিনিউ হচ্ছে আগামী 2 থেকে 3 বছর বা আগামী 5 বছরের মধ্যে, অর্থাৎ 2030 সালের মধ্যে চায়না যদি দখল করতে পারে। এইখানে চায়নার অ্যাডভান্টেজটা কেন বলছি, উইন্ডোটা কেন বলছি, কারণ এই সময়ের মধ্যে চাইনিজ নৌবাহিনী আমেরিকান নৌবাহিনীর তুলনায় অতিরিক্ত বেশি শক্তিশালী অবস্থায় থাকবে। 2029-30 সালের পর থেকে আমেরিকার নৌবাহিনী যে গ্যাপটা আছে চায়নার সাথে, সেই গ্যাপটা আবার কাভার আপ করা শুরু করবে। সো আগামী কয়েক বছরের মধ্যে যদি যুদ্ধটা হয় তাহলে পসিবিলিটিস বেশি যে এই সময়ের মধ্যে যুদ্ধটা হবে। তবে স্ট্র্যাটেজিক সারপ্রাইজ যেটাকে বলে, এখানে আমাদেরকে একটা জিনিস বারবার বুঝতে হবে, সেটা হচ্ছে কি লিডারশিপের পারসেপশন এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা ডেমোক্রেসিতে যে কোনো যুদ্ধে যাওয়ার আগে অনেকগুলা সেগমেন্ট থাকে। আপনার ধরেন বাংলাদেশের কন্টেক্সট বা আমেরিকার কন্টেক্সটই ধরেন না কেন, জর্জ ডাব্লিউ বুশ যখন হচ্ছে ইরাক আফগানিস্তান আক্রমণ করলেন, 9/11 এর হচ্ছে যে অ্যাটাকটা হলো, টুইন টাওয়ার অ্যাটাকস এর পরে যে আক্রমণটা করলেন, সেই আক্রমণ কিন্তু জাতিসংঘ দ্বারা স্বীকৃত আক্রমণ ছিল, এক। দুই হচ্ছে তার জাতিসংঘ স্বীকৃত না হলেও তার নিজের যে লেজিসলেচার অর্থাৎ কংগ্রেসের কথা, কংগ্রেস কিন্তু তাকে ম্যান্ডেটটা দিয়েছে যে সে যুদ্ধ ডিক্লেয়ার করতে পারে। কিন্তু হিটলার যখন 1939 সালে যখন পোল্যান্ড আক্রমণ করলেন, হিটলারকে কিন্তু জার্মান পার্লামেন্ট কোনো পারমিশন দেয়নি, হি অ্যাটাকড। সো এই ধরনের একনায়কতান্ত্রিক ব্যবস্থাতে যুদ্ধ স্টার্ট করাটা খুব ইজি। সো পূর্ব চীন সাগরে যে কোনো ইস্যুতে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, বাট যুদ্ধ শুরু করার পরে যুদ্ধটা শেষ কিভাবে এইটা আমাদের কাছে বোঝা একটু মুশকিল, কারণ এখানে অনেকগুলো অ্যাক্টরস জড়িয়ে পড়বে, আমরা নিজেরাও হয়তো এটাতে জড়িয়ে পড়তে পারি, ইউ নেভার নো। এখন ইস্যু হচ্ছে যে এটা প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট যে আসলে যুদ্ধে জড়াবে কি জড়াবে না, কারণ আমাদের কাছে সবগুলো এলিমেন্টস আছে যুদ্ধে জড়াবে, আবার আমাদের কাছে কিছু কিছু বড় বড় মানে কি বলে যে ডিটারেন্স ফ্যাক্টর আছে, কারণ এই যুদ্ধ জড়ালে এটা ইনএভিটেবলি একটা নিউক্লিয়ার এক্সচেঞ্জের দিকে চলে যাওয়ার একটা পসিবিলিটিস আছে, কারণ এখানে কোনো অ্যাক্টরস খুব ইজিলি কনভেনশনাল বা প্রথাগত সামরিক যুদ্ধে হার মেনে নেওয়ার মতো অবস্থায় নেই। চায়না যদি যুদ্ধটা শুরু করলে চায়নাকেই যুদ্ধটা শুরু করতে হবে, হয়তো অথবা কোনো এক্সকিউজের থ্রুতে, হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেরকম হলো, পোল্যান্ড এবং জার্মানি সীমান্তবর্তী একটা শহরে জার্মান সেনাবাহিনী নিজেই হামলা করেছে এবং দেখিয়েছে যে পুলিশরা হামলা করেছে, এইটা দেখিয়ে তারা হচ্ছে আক্রমণ করেছে, রাইট? এটা একটা এক্সকিউজ। সো হয় চায়না যুদ্ধটা এইভাবে শুরু করবে, অথবা হয়তো কোনো না কোনো এক্সকিউজের থ্রুতে যুদ্ধটা শুরু হয়ে যাবে। হোয়াট এভার দ্য কেস,
আমেরিকা কোনো না কোনো ভাবে এটার মধ্যে জড়িয়ে পড়বে, এবং আমেরিকা যদি জড়িয়ে পড়ে তখন আমেরিকার বন্ধু যত রাষ্ট্র আছে, জাপান আছে, সাউথ কোরিয়া আছে, তারপরে ফিলিপিন্স আছে, তারা ডাইরেক্টলি যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং এর পরবর্তীতে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশ এটাতে, এবং পূর্ব এশিয়ার কোনো দেশ এটা থেকে খুব একটা বন্ধ থাকবে না। চায়না যদি দেখে, ধরুন ডিট্যাক্টার্স কেন বললাম যে বিশ্বযুদ্ধ হওয়ার পসিবিলিটিসটা হায়ার, কারণ চায়না যদি দেখে যে তাইওয়ান, শুধু তাইওয়ান সেন্ট্রিক ইস্যুতে চায়না যদি দেখে যে সে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না, তখন সেই ক্ষেত্রে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বাধায় দেওয়ার একটা পসিবিলিটিস কিন্তু থেকে যায়, রাইট? তখন আমেরিকান মিলিটারি আরেকটা জায়গায় ব্যস্ত হয়ে যাবে, বা তখন ভারতের সাথে বা আমেরিকা যদি দেখে যে আমেরিকা খুব একটা সুবিধা করতে পারছে না চায়নার সাথে তাইওয়ানের আশেপাশে, বা আমেরিকা যদি এটা রিয়েলাইজ করে যে তার মিলিটারি পাওয়ার সিগনিফিকেন্টলি ডিগ্রেডেড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সে হয়তো চাইতেই পারে যে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে সীমান্তবর্তী এরিয়া একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে। তখন চাইনিজ মিলিটারির ফোকাস অন্যদিকে শিফট হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনটা? সো যুদ্ধ তো ফেয়ার কোনো গেম না। এখানে যুদ্ধ এরকম, আপনি আমার সামনে আসলেন, আপনি আর আমি প্রিপেয়ার করে আগে থেকে কথা বলে আসলাম যে এই জায়গায় আমরা দুইজন মিলে মারামারি করব, 3-5 মিনিট ধরে মারামারি করবো, এর মধ্যে জিতছি, না জিতলে না হয়েছে, তারপরে আমরা হ্যান্ডশেক করে ট্রুস করে চলে যাব। যুদ্ধ তো কোনো ফেয়ার গ্রাউন্ডে হয় না, যুদ্ধ একটা আনফেয়ার জিনিস। ওই যে বলেন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার, এরকম টাইপের একটা জিনিস। সো যুদ্ধে সবকিছু জায়েজ। সো কেউ তো চায় না যে সে হেরে যাবে, কিন্তু ধরেন সবকিছু স্ট্র্যাটেজি যখন হেরে যাচ্ছে, তখন কোনো কান্ট্রি চায় না যে সে আলটিমেটলি একটা ডিফিটের পজিশনে চলে যাবে, কারণ এখানে স্টেকটা অনেক হাই। এটা আপনার ধরেন কথার কথা, এটা নর্মাল কোনো দুইটা ছোট ছোট আফ্রিকান রাষ্ট্রের মধ্যে যুদ্ধ হচ্ছে না, এটা দুইটা সুপার পাওয়ারের মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং একই সাথে এটা দুইটা সুপার পাওয়ারের মধ্যে খুব ডিফাইনিং একটা যুদ্ধ, যে যুদ্ধটার আউটকাম ডিফাইন করবে পরবর্তী বিশ্ব ব্যবস্থাতে কে নেতৃত্ব দিবে, পরবর্তী বিশ্ব ব্যবস্থা কার নির্দেশনা অনুযায়ী চলবে। প্রথম বিশ্বযুদ্ধের পরে সেটা আমরা দেখিনি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে আমেরিকা আইসোলেশন পলিসি নিয়ে সে ইউরোপ থেকে এনগেজমেন্ট সরিয়ে নিয়ে সে নিজে আইসোলেটেড হয়ে গিয়েছিল। এই কারণে প্রথম বিশ্বযুদ্ধের পরে দেখিনি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেতার পরে কিন্তু আমরা দেখেছি মোটা দাগে আমেরিকা এবং ইউরোপিয়ান অ্যালাইজরা যেভাবে বিশ্ব ব্যবস্থা সেট আপ করেছে। ফর এক্সাম্পল ইয়ের ক্ষেত্রে আমরা ইয়ের কনটেক্সটে আমরা দেখছি যে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নও কিন্তু এই বিশ্ব ব্যবস্থার অংশ। এই ব্যবস্থাটা কিন্তু শুধুমাত্র যে আমেরিকা এবং ইউরোপ করেছে তা না, জাতিসংঘের প্যাটার্নটা কিভাবে হবে, জাতিসংঘের ভেটো পাওয়ারটা যে থাকতে হবে, এটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের প্রপোজাল। সো এই বিশ্ব ব্যবস্থা কিন্তু ওই বিজয়ী যে শক্তিটা ছিল তাদের আন্ডারস্ট্যান্ডিং এ বা তাদের ডিসকাশনে বা তাদের কনসেনসাসে করা একটা জিনিস ডেভেলপমেন্ট। তো সেই সেম কনটেক্সটটা আমরা সামনে দেখবো কিনা। সো এখানে বিরাট বড় একটা কিন্তু থ্রেট থেকে যায়। আমেরিকার ক্ষেত্রে তার বড় একটা স্ট্রেংথ হচ্ছে তার ডলার ডোমিনেন্স, রাইট, বা তার ডলারের আধিপত্য। আমেরিকা যদি বিশ্বের এই পরাশক্তি হিসাবে না থাকে, সো তার যে ইকোনমিক যে ক্যাপিটাল, তার ওয়াল স্ট্রিট, তার ইনভেস্টমেন্ট, তার কি বলে যে বৈশ্বিকভাবে তার যে সে যে অনেক কিছু প্রোভাইড করে, যে সবকিছু আমেরিকান ফেডারেল রিজার্ভ ব্যাংকের মধ্যে সব ট্রানজাকশন হয় ডলারের ট্রানজাকশন, তাই না? এটা যে সে অথরাইজ করে, এই জায়গা থেকে কিন্তু আমেরিকা এই ডোমিনেন্সটা ধরে রাখতে পারবে না যদি আমেরিকা হেরে যায়। সো আমেরিকার কাছে স্টেকটা কিন্তু অনেক হাই, একই সাথে চায়নার কাছেও কিন্তু স্টেকটা হাই। সো খুব হাই স্টেকের কিছু পোকার গেম যদি বলি, হাই স্টেকের পোকার গেম চলছে, এটার আউটকাম এখনো পর্যন্ত ডিফাইন না। সো ফার সবকিছু ক্যালকুলেটেড, কিন্তু যুদ্ধের এমন একটা জিনিস, একটা আনক্যালকুলেটেড একটা ট্রিগারের মাধ্যমে যুদ্ধ যখন একবার শুরু হয়ে যায়, তখন সেটাকে ওয়াটার ডাউন করাটা খুব ডিফিকাল্ট। সো দ্যাটস ওয়ান অফ দ্য ওয়ে দ্যাট দিস ক্যান টার্ন আউট ইনটু আর কি। বিশ্ব ব্যবস্থা এবং যে রাষ্ট্র ব্যবস্থা আসলে এটা কি এমন ভাবেই গঠিত যে আসলে এখানে যুদ্ধ একটা অবশ্যম্ভাবী ফলাফল, অর্থাৎ আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থার ভিতরে আছি যেখানে যুদ্ধটা একটা আমাদের পরিণতি, এটা হবেই, এরকম কিনা, নাকি আসলে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা? এটা আমি কূটনৈতিক ব্যর্থতাও ঠিক বলবো না, আবার আধুনিক বিশ্ব ব্যবস্থার ইম্প্যাক্ট এটাও বলবো না। ঐতিহাসিকভাবে আমরা আরো বেশি যুদ্ধ করেছি। আমরা যতই আমেরিকাকে গালি দেই বা ওয়েস্টকে গালি দিই না কেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ এবং এই রিলেটেড যে অর্গানাইজেশন গুলো ডেভেলপ করা হয়েছে, তারা মোটা দাগে অনেকটাই সাকসেসফুল বিশ্বে অনেক যুদ্ধ থামানোর ক্ষেত্রে। আপনি যদি তার আগে দেখেন, ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আপনি দেখেন, 1939 সালের আগে দেখেন, জাপানের ইচ্ছা হলো জাপান চায়নার পূর্ব অঞ্চলীয় মাঞ্চুরিয়া অঞ্চল দখল করে ফেললো গায়ের জোরে, তাই না? ইটালির ইচ্ছা ইটালি ইথিওপিয়া দখল করে ফেলেছে। ইটালি কিন্তু ইথিওপিয়া এবং এই অঞ্চলে কিন্তু তারা কেমিক্যাল ওয়েপন্স ব্যবহার করেছে, এই জিনিসটাও কিন্তু আমরা ভুলে যাই। বিমান থেকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তারপরে ফ্রান্স, আলজেরিয়া, তিউনিসিয়া থেকে শুরু করে এই অঞ্চলগুলোতে খুব
নোংরা এবং খুব মানে কি বলে যে বাজেভাবে একটা উপনিবেশ চালিয়েছে। ব্রিটিশরা আমাদের এখানে উপনিবেশ ছিল, তাই না? সো আমেরিকার একটা বড় কন্ডিশন ছিল ডিকলোনাইজেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। সে যে ইউরোপকে ডেভেলপ করছে, মানে ওয়ার্ল্ড ব্যাংকের আগের নাম কি ছিল? ইউরোপিয়ান ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, তাই না? ইবিআরডি। সো ওয়ার্ল্ড ব্যাংকের প্রথম নাম ছিল যেটা, ইউরোপিয়ান ব্যাংক হিসাবে কিন্তু এর এস্টাবলিশমেন্ট। এটা টার্গেটটা কি ছিল? ইউরোপকে ডেভেলপ করা। কিন্তু তার একটা বড় কন্ডিশন কিন্তু আমেরিকার ছিল যে তারা যেভাবে হোক এই ডিকলোনাইজেশন প্রসেসের মধ্যে দিয়ে যাবে। এটা আমেরিকার একটা কিন্তু কমিটমেন্ট ছিল, এখানে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না জিনিসটা। সো আমেরিকা এবং একই সাথে সোভিয়েত ইউনিয়নের একটা রোল ছিল ডিকলোনাইজেশনের ক্ষেত্রে। এই জন্য কিন্তু দেখেছি যে ফ্রান্স, ব্রিটেন অনেকেই চাই নাই, কিন্তু বাধ্য হয়ে কিন্তু তাদের কলোনি ছেড়ে যেতে হয়েছে, অনেক অনেক কলোনি ছাড়তে হয়েছে। ফ্রান্স কিন্তু চেষ্টা করেছে যুদ্ধ করে ডেভেলপ করার। শার্ল ডি গলের আন্ডারে আমরা দেখেছি যে আমেরিকার সাথে ফ্রান্সের বিরাট সমস্যা, কিন্তু তারপরেও তারা চেষ্টা করেছে যে যেভাবে হোক তাদের কলোনিগুলোকে ধরে রাখবে, কিন্তু আমেরিকার প্রেসারে কিন্তু তারা অনেক কলোনি ধরে রাখতে পারেনি, রাইট? সো এটা একটা জিনিস। এর আগে যদি আমরা দেখি, ধরেন যুদ্ধের পরিস্থিতি যদি আমরা দেখি, ধরেন প্রথম বিশ্বযুদ্ধের আগে যদি দেখি, মানে চেকোস্লোভাকিয়া দখল করে ফেলেছিল কি বলে জার্মানি। পোল্যান্ডে আক্রমণ করার আগে চেকোস্লোভাকিয়ার দখল কিন্তু ইউরোপের যে বড় বড় পাওয়ার অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, এরা কিন্তু মোটামোট আগে হচ্ছে জার্মানিকে একটা ক্লিন চিট দিয়েই দিয়েছিল যে ঠিক আছে তুমি চেকোস্লোভাকিয়া দখল করছো, কোনো সমস্যা নাই। ইটালি আবিসিনিয়া দখল করেছে, সেটা নিয়ে কেউ কিছু বলে নাই। জাপান যখন মাঞ্চুরিয়া দখল করলো, সবাই যখন প্রোটেস্ট করলো, জাপান করলো কি, আস্তে করে লিগ অফ নেশনস থেকে বের হয়ে গেল। তারপরে ধরেন ফ্রান্সের কথাই ধরি, 1923-24 সালের দিকে যখন ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা খারাপ, জার্মানির অর্থনৈতিক অবস্থা খারাপ, তখন জার্মানির হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড ছিল হচ্ছে রার বা রাইনল্যান্ডের ওখানে। সো ওই ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ডের মধ্যে জার্মানি যখন টাকা পে করতে পারছে না, প্রথম বিশ্বযুদ্ধের যে ক্ষতিপূরণ হিসাবে যে টাকাটা দেওয়া দরকার সেটা যখন পে করতে পারছে না, তখন হলো কি যে ফ্রান্স সেনাবাহিনী নিয়ে জার্মানির ওই ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড দখল করে ফেললো। তার আগে যদি দেখেন প্রথম বিশ্বযুদ্ধের অবস্থা যদি দেখি, প্রথম বিশ্বযুদ্ধের আগে তো বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে আপনার সার্বিয়া এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের মধ্যে যে যুদ্ধটা দিয়ে কিন্তু স্টার্টেড, তাই না? তার আগে যদি দেখি 1870-80 সালের দিকে কিন্তু 1890 সালের দিকে যুদ্ধ হয়েছে। ইউরোপ আফ্রিকা এবং আফ্রিকাকে ভাগাভাগি করেছে, কনফারেন্স অফ আফ্রিকা যেটা হলো 1890 সালে। তার আগে যদি দেখি 1870-এর সময় ফ্রান্স এবং ফ্রান্স এবং জার্মানির মধ্যে যুদ্ধ হয়েছে। তার আগে 1850-এর দিকে রাশিয়ার বিরুদ্ধে, ইম্পেরিয়াল রাশিয়ার বিরুদ্ধে ফ্রান্স, ব্রিটেন একসাথে যুদ্ধ করেছে, তুরস্ক একসাথে যুদ্ধ করেছে, তাই না? আমাদের ইতিহাসই হচ্ছে এই ধরনের যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাও। বর্তমান বিশ্বে যেটা হয়েছে যে হ্যাঁ, জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার পরে পুরো 80 দশক থেকে 90 দশক থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা খুব বেশি পরিমাণে আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ কিন্তু আমরা দেখিনি। এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা বেশি যুদ্ধ দেখেছি, এই যে জেনোসাইড গুলো দেখেছি, ধরেন সার্বিয়াতে যে জেনোসাইড হয়েছে, বসনিয়াতে যে জেনোসাইড হয়েছে, তাই না? বা ইরাকে যে হামলাগুলো হয়েছে, এগুলোর মেজরিটি হয়েছে কিন্তু যখন গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারে একটা আনসার্টেনিটি এসেছে বা একটা কি বলে আনস্টেবিলিটি এসেছে। গ্লোবাল পাওয়ার স্টার একটা স্টেবিলিটির মধ্যে দিয়ে গেলে তখন এই দুষ্ট অ্যাক্টরস গুলো অনেকে কাজ করতে পারে না। রুয়ান্ডাতে জেনোসাইড দেখেন, রুয়ান্ডাতে বিভিন্ন পক্ষ ছিল। এই রুয়ান্ডার জেনোসাইডটা সাকসেসফুল হয়েছে কারণ তখন ইন্টারন্যাশনালি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর একটা টার্মোইলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই টার্মোইলটা যদি না থাকতো, ইন্টারন্যাশনাল অ্যাক্টরসটা কোনো না কোনো ভাবে এই জিনিসটা স্টপ করতো, তাই না? আজকে ইসরায়েল প্যালেস্টাইনের কনটেক্সটটা দেখেন, গ্লোবাল সিস্টেম একটা আপহিভালের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু যুদ্ধটা এত লম্বা সময় ধরে লাস্ট করতে পেরেছে। যদি এমন কোনো পাওয়ার থাকতো যে ধরেন চায়না যদি কোনো এফেক্টিভ রোল প্লে করতো ফিলিস্তিনিদের পক্ষে, যেটা একটা টাইমে সোভিয়েত ইউনিয়ন করেছে প্যালেস্টিনিয়ানদের পক্ষে, তারা তাদের অস্ত্র শস্ত্র সবকিছু দিয়ে মিশর থেকে শুরু করে অন্যান্য যে রাষ্ট্র ছিল, সিরিয়া ছিল, তাদের কিন্তু সহায়তা করেছে, এবং এইটা কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে একটা বড় ডিটারেন্স এফেক্ট হিসাবে কাজ করেছে। এই রোলটা কিন্তু চায়না প্লে করেনি এই কনটেক্সটে, রাইট? সো এই কনটেক্সটে তো আসলে ওয়াটার ডাউন করার বা আমি একটা ব্যাড অ্যাক্টরসকে তার ব্যাড অ্যাক্টরস না করার পিছনে যে একটা ডিটারেন্স এফেক্ট কাজ করার তো কেউ নাই। আপনি যদি জানেন, ধরেন বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রেই দেখেন, আমাদের যে ল অ্যান্ড অর্ডারের ব্রেকডাউনটা হয়েছে, রাস্তায় এখন সবাই রাজা, পুলিশের কথা কেউ শুনতে চায় না, তাই না? আপনার যদি ভয় না থাকে যে আমি একটা খারাপ কাজ করে আমি শাস্তির সম্মুখীন হবো, তাইলে আপনি খারাপ কাজ তো করবেন। সো ব্যাড অ্যাক্টরসটা যারা কাজ করবে, এই জন্য আমাদের গ্লোবাল পলিটিক্যাল সিস্টেম একটা স্ট্যাবিলিটি দরকার, সেটা ইউনিপোলার হোক বা সেটা একটা বাইপোলার অর্ডার হোক। মাল্টিপোলার অর্ডারের সিস্টেম হচ্ছে কি, আমাদের মতো ছোট কান্ট্রি, বাংলাদেশের মতো ছোট কান্ট্রিটা খুব ভালনারেবল মাল্টিপোলার অর্ডারে। মাল্টিপোলার অর্ডার কখনো আমাদের জন্য বেনিফিশিয়াল না। প্রত্যেকটা কনটেক্সটে দেখেন, যখন ওই যে মাঞ্চুরিয়া দখল করলো বা ইটালি আবিসিনিয়া দখল করলো বা ফ্রান্স যখন খুব শক্ত হাতে যখন তার ওই যে কলোনিগুলাকে বা উপনিবেশগুলাকে শাসন করছে, প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, এই সময় তো বিশ্ব তো একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডই ছিল।
এই সময় ফ্রান্স, জার্মানি, ইটালি মোটামুটি কাছাকাছি পাওয়ার, জাপানও খুব অ্যাক্টিভ পাওয়ার, জাপান খুব মানে কি খুব দ্রুত মানে মানে ডেভেলপ করা একটা কান্ট্রি বা দ্রুত ডেভেলপিং একটা কান্ট্রি সামরিক শক্তি বা সবকিছু সক্ষমতার দিক থেকে, তাই না? সো এই কনটেক্সটে আমি যখন মানে কেউ যখন বলছে জাপান তুমি এটা করো না, তখন তার কথা হচ্ছে ভাই তোমার আর আমার ইকোনমিক ক্যাপাবিলিটি তো মোটামুটি কাছাকাছি। তোমার হয়তো 10টা বিমানবাহী রণতরী আছে, আমার হয়তো 7টা বিমানবাহী রণতরী আছে, তুমি তো ইউরোপ থেকে আমার সাথে যুদ্ধ করতে পারো, তা আমি তোমার কথা কেন শুনবো, তাই না? আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন যখন মানে শীতল যুদ্ধের সময় যখন তারা ডিল করেছে, তো তখন তাদের কনটেক্সটে যদি দেখি তো তাদের অনেকগুলো ক্লায়েন্ট স্টেট ছিল, তাদের অনেকগুলো মানে অ্যাক্টর ছিল যারা তাদের বন্ধু রাষ্ট্র ছিল। তো তারা তাদের উপর একটা কি বলে যে কন্ট্রোলিং একটা সিচুয়েশন ছিল, যেখানে কোনো অ্যাক্টরস মানে যুদ্ধটাকে একটা লেভেল ক্রস করতে দেয় নাই বা কোনো কনফ্লিক্ট তাকে লেভেল ক্রস করতে দেয় নাই। আমরা রোডেশিয়ার ক্ষেত্রে দেখেছি বা হচ্ছে আফ্রিকার বিভিন্ন অ্যাঙ্গুলার ক্ষেত্রে দেখেছি যে অ্যাঙ্গোলাতে যুদ্ধ যখন হয়েছে একটা পক্ষকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সাপোর্ট করেছে, একটা পক্ষকে সোভিয়েত ইউনিয়ন সাপোর্ট করেছে। এই যুদ্ধে কিউবা থেকে দেখা যাচ্ছে কিউবা থেকে কমিউনিস্টরা গিয়ে, কিউবান সেনাবাহিনীর লোকজন গিয়ে মানে এই কমিউনিস্টদের পক্ষে যুদ্ধ করেছে, কিন্তু কেউ কখনো এতটা যুদ্ধটা এমন পর্যায়ে নিয়ে যায় নাই বা এসকালেশনটা এমন পর্যায়ে নিয়ে যায় নাই যে দেখা যাচ্ছে অ্যাঙ্গুলার পুরো সোশ্যাল স্ট্রাকচার ভেঙে পড়বে বা ম্যাসিভ একটা জেনোসাইড হবে। কারণ দুই পক্ষই জানতো এটা একটা প্রক্সি ওয়ার, দুই পক্ষই জানতো যে আমি একটা পলিটিক্যাল অবজেক্টিভ হাসিল করার জন্য করছি। কিন্তু এই অ্যাক্টরসরা যখন থাকে নাই, তখন যে ওল্ড হেট্রেড যেটা ছিল মানে বসনিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি বা রুয়ান্ডার ক্ষেত্রে যদি আমরা দেখি, যখন এই বেনিফ্যাক্টরস গুলো বা যখন এই কন্ট্রোলিং এলিমেন্টস গুলো নাই, তখন অনেক ঐতিহাসিক যে ঘৃণা বা ঐতিহাসিক যে একজন আরেকজনকে অপছন্দ করার যে টেন্ডেন্সি, এটা তখন হচ্ছে ফ্রন্ট লাইনে চলে আসে, রাইট? সো মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমাদের মতো ছোট কান্ট্রি যারা এখনো পর্যন্ত সামরিকভাবে অর্থনৈতিকভাবে এতটা শক্তিশালী না যে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো, আমাদের জন্য কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ড কিন্তু কোনো বেনিফিশিয়াল জিনিস না। কারণ মাল্টিপোলার ওয়ার্ল্ডে মাল্টিপল ইন্টারেস্ট থেকে, মাল্টিপোলার ওয়ার্ল্ডে অনেকগুলো পাওয়ার সেন্টার থাকে। সবসময় ক্ষমতার বিকেন্দ্রীকরণ ভালো জিনিস না। সবসময় ক্ষমতার মানে ওই যে রাজনৈতিক সিস্টেমের ক্ষেত্রেও এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অতিরিক্ত ক্ষমতার কেন্দ্র তৈরি করলে হয় কি যে একটা সিস্টেমের মধ্যে একটা কি বল ইনএফিসিয়েন্সি তৈরি হয়, যেখানে আপনি তখন অ্যাক্টিভিটিস একটা ইনিশিয়েটিভ ডিসিশন নিবেন, সেটাকে মাল্টিপল অ্যাক্টরস চ্যালেঞ্জ করা শুরু করবে, তখন আপনি ডিসিশন নিতে পারবেন না। সো অতিরিক্ত ডিসেন্ট্রালাইজেশনও ভালো জিনিস না। সো গ্লোবাল সিস্টেমের ক্ষেত্রেও তাই, আমেরিকান সিস্টেম ইজ নট আ ফেয়ার ওয়ান, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু মাল্টিপোলার ওয়ার্ল্ড যে আমাদের জন্য ইনহেরেন্টলি খুব ফেয়ার একটা সিস্টেম হবে তা কিন্তু না। মাল্টিপোলার ওয়ার্ল্ডের প্রোপোনেন্ট কারা? যারা নিজেদেরকে সুপার পাওয়ার হিসাবে দেখতে চায়, যারা নিজেরা নিজেদের মতো বিহেভ করতে চায়। ইন্ডিয়া মাল্টিপোলার ওয়ার্ল্ডের একটা বড় প্রোপোনেন্ট, ব্রাজিল মাল্টিপোলার ওয়ার্ল্ডের একটা বড় প্রোপোনেন্ট, তাই না? রাশিয়া মাল্টিপোলার ওয়ার্ল্ডের একটা বড় প্রোপোনেন্ট। রাশিয়া কেন প্রোপোনেন্ট? কারণ রাশিয়া তো আর সোভিয়েত ইউনিয়ন নাই। রাশিয়া আমেরিকার সাথে সমানে সমানে তো আর একই টেবিলে একই পর্যায়ে তো আর যুদ্ধ করার মতো ক্যাপাসিটি রাশিয়ার নাই। সো রাশিয়া এই জন্য মাল্টিপোলার ওয়ার্ল্ড চাচ্ছে, যেখানে সে হচ্ছে ওয়ান অফ দোজ পাওয়ার সেন্টার্স। অনেকগুলো পাওয়ার সেন্টারের মধ্যে রাশিয়া একটা হতে চায়। আমেরিকান লেড অর্ডারে সে সেটা হতে পারবে না। ইন্ডিয়ার কনটেক্সটে দেখেন, ইন্ডিয়া চাই দক্ষিণ এশিয়াতে সে যা ইচ্ছা তাই করবে, কেউ যাতে ইন্টারফেয়ার না করে। একটা লম্বা সময় ধরে এটাকে আমরা দিল্লির চোখে দক্ষিণ এশিয়াকে দেখার কথা বলেছিলাম। আমেরিকা দিল্লির চোখে দক্ষিণ এশিয়াকে দেখে নাই বলেই তো আজকে আমাদের ডেমোক্রেটিক যে ট্রানজিশনটা হয়েছে বা হচ্ছে, যে ট্রানজিশনের পথে আমরা যাচ্ছি, এই সিস্টেমটা এখনো পর্যন্ত সাস্টেন করেছে এবং সামনে আমরা আশা দেখতে পারি যে সামনে একটা সুন্দর ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে আমরা একটা প্রপার ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে ফিরে যাব। কিন্তু এই জিনিসটা যদি আমি মাল্টিপোলার ওয়ার্ল্ড হতো, যে আমেরিকা এখানে কথা বলতে পারবে না, তাহলে এই অঞ্চলের মোড়লটাকে ইন্ডিয়া। তার মানে শেখ হাসিনা উড নেভার হ্যাভ গন। এই সিস্টেমটা বলবৎ থাকতো, তাই না? সো ইউরোপের কনটেক্সটে রাশিয়ার ইচ্ছা হতো সে ইউক্রেনের একটা বড় অংশ দখল করতো, বা তুরস্কের ইচ্ছা হতো সে সিরিয়ার একটা বড় অংশ দখল করে বা কিছু করে ফেলতো, তাই না? সো এই কম্বিনেশন অফ ফ্যাক্টরস গুলোতে আমাদেরকে বুঝতে হবে টু সি হাউ থিংস মুভ অন, রাইট? সো গ্লোবাল পাওয়ার স্ট্রাকচার স্টেবিলিটি দরকার আছে। সেটা ইউনিপোলার স্টেবিলিটি হতে পারে বা সেটা বাইপোলার স্টেবিলিটি হতে পারে। বাইপোলার স্ট্রাকচারটা হচ্ছে থিওরিটিক্যালি সব থেকে স্টেবল একটা স্ট্রাকচার, যেখানে মানে একটা ক্লিয়ার কাট ডিভিশন থাকে। আমেরিকান লেড সিস্টেম ভার্সেস চায়না লেড সিস্টেম, এটা হলেও এই বাইপোলার হলেও আমাদের জন্য বেনিফিট আছে যে দুই পক্ষের সাথে আমরা কথা বলতে পারবো। আমরা যদি আমাদের ফরেন পলিসির কাছে বড় বড় সাকসেসটা দেখি, শেখ মুজিবুর রহমানের টাইমে বা জিয়াউর রহমানের টাইমে যদি যে বড় বড় সাকসেস গুলো এসেছে সেগুলো যদি আমরা দেখি, তার বেসিসও কিন্তু এই বাইপোলার অর্ডার, যেখানে আমরা বিভিন্ন অ্যাক্টরস মানে দুইটা বড় বড় গ্রুপের সাথে আমরা সম্পর্কটাকে ব্যালেন্স করে আমাদের জাতীয় স্বার্থ বের করে নিয়ে এসেছি। সো ওই বাইপোলার অর্ডার হচ্ছে সোফার সব থেকে স্টেবল পলিটিক্যাল সিস্টেম ওয়ার্ল্ডের ক্ষেত্রে। সো এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে।